সুকুমার রায় লিখেছিলেন, দাদা গো দাদা পায়ে পড়ি তোর, ভয় পেয়ে যায় ছেলে। এখন কসবা কাণ্ডের পর ক্যাম্পাসে ক্যাম্পাসে ওই ভয় দেখানো দাদাদের ভয়ঙ্কর সব ছবি ধীরে ধীরে সামনে আসছে। এই আবহে আজ 50 জনের ছবি দেখিয়ে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই নিয়েই প্রথম প্রশ্ন। কলেজে কলেজে ছড়িয়ে আছে ভাইপো গ্যাং। কসবা কাণ্ডের আবহে 50 জনের ফটো প্রকাশ করে দাবি শুভেন্দু অধিকারী। তৃণমূলে থাকার সময় আপত্তি করেননি কেন? পাল্টা কুণাল ঘোষ। রাজনীতির ছত্রছায়ায় কলেজে কলেজে গুন্ডারাজ এ রাজ্যে কি কোনোদিন শেষ হবে? দ্বিতীয় প্রশ্ন। কসবা কাণ্ডে জেপি নাড্ডাকে রিপোর্ট দিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের ছবি নিয়ে পাল্টা আক্রমণে টিএমসিপি। কেন্দ্রের শাসক বা এবিভিপি অভিযুক্ত হলে কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এইসব সক্রিয়তা? তৃতীয় প্রশ্ন। মাঝরাতে ক্যাম্পাস খুলিয়ে মদের আসরের অভিযোগ। 13 বছর আগে পাশ করা টিএমসিপি নেতার বিরুদ্ধে বালিগঞ্জের আইটিআইতে বিক্ষোভ স্থানীয়দের। ক্যাম্পাসগুলোতেই মনোজিৎ মডেলের শিকড় আসলে কতটা গভীরে? চতুর্থ প্রশ্ন। ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজ। এবার সামনে এলো সোনারপুরের টিএমসিপি দাদার কীর্তি। 1.5 বছর আগে দলকে অভিযোগ জানানোর পরেও ওই নেতার প্রমোশন হয়েছে। বিস্ফোরক তৃণমূলেরই মহিলা কাউন্সিলর। মাথায় জেঠুদের হাত থাকার কারণেই কি এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? পঞ্চম প্রশ্ন। আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি করতে 40 লক্ষ টাকা নিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, এখন খুনের হুমকি দিচ্ছেন। মন্ত্রীর বিরুদ্ধে এসপির দ্বারস্থ পূর্ব বর্ধমানের তৃণমূল নেত্রী। ওই সব টাকা খায় পাল্টা সিদ্দিকুল্লাহ। মন্ত্রীর বিরুদ্ধে দলের মধ্যেই বারবার অভিযোগে কি অস্বস্তি বাড়ছে তৃণমূলে? ষষ্ঠ প্রশ্ন। সিঙ্গেল বেঞ্চে হারার পরেও ফের দাগিদের পাশে দাঁড়ালো সরকার আর এসএসসি। দাগিদের পরীক্ষায় বসার অধিকার চেয়ে ডিভিশন বেঞ্চে মামলা। অযোগ্যদের জন্য এই সক্রিয়তা ছিটে ফোঁটাও যোগ্যদের জন্য দেখালে আদৌ এই বিপাকে পড়তে হতো যোগ্যদের? তবে শুরুতেই দেখাবো কসবা কাণ্ডে তোলপাড়ের আবহে এবার বিরোধী দলনেতার ভাইপো গ্যাংয়ের তালিকা প্রকাশ। তুঙ্গে তর্জা। ভাইপো গ্যাং কেন নাম দিচ্ছে? কমপ্লিটলি প্রোটেক্টেড, এদের অনেক সিকিউরিটি আছে। কসবা ল কলেজ থেকে শুরু করে বালিগঞ্জ আইটিআই, হাওড়ার নরসিংহ দত্ত কলেজ থেকে সোনারপুর মহাবিদ্যালয়, দিকে দিকে কলেজ থেকে যে ভয়ঙ্কর ছবি ও অভিযোগ উঠে আসছে তা ঘিরে তৃণমূলের অস্বস্তি বাড়ছে, বিরোধীদের সুর চড়ছে। এই প্রেক্ষাপটে 50 জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্যাং আখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। তীব্র আক্রমণ করলেন তৃণমূলকে। কলেজকে কন্ট্রোল করে, গভর্নিং বডিকে কন্ট্রোল করে। এর কদিন আগে বেনারস হিন্দু ইউনিভার্সিটি চত্বরে আইআইটি ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের সঙ্গে বিজেপির শীর্ষ নেতাদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তৃণমূল। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যখন একজন গবেষণারত ছাত্রীকে, মেধাবী ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের 22 দিন পর উত্তরপ্রদেশ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না, কারণ তারা অমিত মালব্যিয়ার আইটি সেলের সক্রিয় নেতা, এবং তাদের ছবি তৎকালীন এমএইচআরডি মিনিস্টার স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রীর সাথে, তাদের ছবি অমিত মালব্যর সাথে, তাদের ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে, এবং সর্বোপরি তাদের ছবি কোট আন কোট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। তাহলে তারা কি ওই নরেন্দ্র মোদী গ্যাং কোম্পানির অন্তর্ভুক্ত? কসবা গণধর্ষণ কাণ্ডের আবহেই গড়িয়াহাট আইটিআই, হাওড়ার কলেজ কিংবা সোনারপুর কলেজ থেকে নতুন পুরনো বিভিন্ন ছবি ও নানা ধরনের যে অভিযোগ উঠে আসছে তা ঘিরে তোলপাড় চলছে। কোথাও কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাথা টেপানোর ছবি ভাইরাল হচ্ছে, তো কোথাও আবার প্রাক্তন টিএমসিপি নেতার কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কলেজে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিচ্ছিন্ন ঘটনা না, প্রতীক দিয়ে তো মাথা টেপাচ্ছি, তো কিছু না, অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। দিদি দেখুন, দিদি বলুন, আপনিও তো একদিন ছাত্রী ছিলেন দিদি, আপনিও তো ইউনিয়ন করেছেন, আপনি ছাত্রী ছিলেন তখন এই জমানা ছিল না, নাহলে বাংলার মুখ্যমন্ত্রী আজ তৃণমূল নেত্রী, আপনি কোনোদিন আজ এই পদে আসতে পারতেন না যদি আপনার ছাত্র জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, কলেজে কলেজে আজকে আপনার তৈরি ইউনিয়নের রাজত্ব থাকতো। সোনারপুর কলেজের ভাইরাল ভিডিও ফেক বলে দাবি করেছেন অভিযুক্ত টিএমসিপি নেতা। এখন কোথা থেকে কি ভাইরাল হচ্ছে বলা খুব মুশকিল। কে ইয়ার্কি মেরে করেছে, কে জুলুমের শিকার হয়েছে, কে পূর্বরাগে করেছে, কেউ পুরোপুরি প্রেম পর্বে করেছে। 20 সেকেন্ড দেখে 10 সেকেন্ড দেখে এই নিয়ে মন্তব্য করা খুব সমস্যার ব্যাপার। যদি সত্যি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে
সেটা বন্ধুত্বপূর্ণ হোক বা মানে একেবারে ভাতৃপ্রতিমভাবে হোক, যাই হয়ে থাক, মানে সেটা জায়গা ওটা নয়। কসবাকাণ্ডের 11 দিন পর সোমবার সাউথ ক্যালকাটা ল কলেজের দরজা খুলেছে। মঙ্গলবার থেকে আইন কলেজে স্নাতকোত্তরের পঠন পাঠন শুরুর কথা ছিল, কিন্তু কোনো পড়ুয়াই এলেন না। প্রজেক্ট জমা দেওয়ার জন্য শুধুমাত্র দ্বিতীয় বর্ষের পড়ুয়াদেরকেই দেখা গেল কলেজে। বাড়িতে সবাই একটু টেনশনেই আছে আর ভয় পাচ্ছে, বলছে যা মানে একসাথে থাকতে, বেশি সবার সাথে মিশে থাকতে, একা একা না যেতে। আমরা না চাইতেও আমাদের বিভিন্ন সাহায্য চাইতে গেলে তখন ইউনিয়নের দ্বারস্থ হতেই হয়, কারণ যারা প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল তেনারা কিছু করেন না। ভাইস প্রিন্সিপাল ম্যাম সবটাই আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে যদি কিছু করতে হয় মনোজিতের সাহায্যটা তুমি নেবে, উনি সব বিষয়ে বলেন। কসবাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার দক্ষিণ দিনাজপুরের ডালখোলায় স্কুলে এক ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল ডালখোলা। আগুন লাগিয়ে দেয়া হলো অভিযুক্তর দোকানে, ভাঙচুর করা হয় বাড়ি। অর্ণব মুখোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ অরূপ চক্রবর্তীকে দিয়ে শুরু করতেই হবে। বিরোধী দলনেতা বলছেন, শুধু বলছেন নয়, একেবারে ব্রোশিয়ার প্রকাশ করেছেন যে দার্জিলিং থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত জেলায় জেলায় নাকি ভাইপো গ্যাং ছবি দিয়ে একটা পুস্তিকা প্রকাশ করেছেন এবং 50টা ফটোগ্রাফ এইভাবে রিলিজ করে বলছেন যে আরও 950টা বাকি রইল। মানে শিক্ষা দুর্নীতির মতো জেলায় জেলায় দুর্নীতির শেকড় ছড়িয়েছে। বিজেপির উত্তর নিঃসন্দেহে অরূপ দেবে, কিন্তু কথা হলো যে নানা অভিযোগ তো এখন দলের মধ্যে থেকে উঠছে। অরূপকে জানিয়ে রাখি যে শুধু আজ সোনারপুরের একজন মহিলা তৃণমূল কাউন্সিলর অভিযোগ করেছেন যে ওই ইউনিয়ন রুমে মাথা টেপানো দাদার বিরুদ্ধে তিনি আগেই দলের মধ্যে অভিযোগ জানিয়েছিলেন। একেবারে এখন স্টুডিওতে আছে রাজন্না হালদারের মতো। আবার এই বালিগঞ্জ আইটিআইতে যারা অভিযোগ জানিয়েছেন তারা কেউ বিরোধী দলের হয়ে রাজনীতি করেন বলে আমাদের জানা নেই। অর্থাৎ হুইসেল ব্লোয়াররা দলের মধ্যেই ছিলেন এবং এখনও আছেন, কিন্তু দল সব জেনে শুনে কোনো ব্যবস্থা নেয়নি এতদিন। আমার প্রথম বক্তা অরূপ চক্রবর্তী। সুমন, আমি প্রথমেই সুকুমার রায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তারা উচ্চঘর লিডার অফ অপোজিশনের বংশধর। কেন বলছি? ধরুন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, গোকুলনগর, যেখান থেকে বিশাল ভোটে লিড পেয়েছেন বিরোধী দলনেতা, সেখানকার গোকুলনগরের সভাপতির নাম তাপস দাস, আমি যদি ভুল না করে থাকি। গত পরশুদিন সম্ভবত বিজেপি নারীর সম্মান যাত্রা করেছে নন্দীগ্রামে। তো নন্দীগ্রামে ওই তাপসবাবুকে সামনে রেখেছিল কিনা আমার জানা নেই। আমি জাস্ট একটু সর্বভারতীয় সংবাদ মাধ্যম আমি দুটো লাইন পড়ছি। দ্য সার্ভাইভার অ্যালিগড, I was at home with my daughter on Friday night. About 30 to 40 people broke down the door, dragged me into the village, stripped me naked and beat me up. They dragged me a long way and tried to rape me. আপনাদের মনে থাকবে আজ থেকে ঠিক 1 বছর আগে 2024-এ স্বাধীনতা দিবস, বিজেপি যাওয়া স্বাধীনতা দিবস খুব পছন্দ। গুজরাটে স্বাধীনতা দিবসের দিন রেপিসদের জেল থেকে বের করে এনে মালা পরায়। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, তাপস দাস এবং তার বাহিনী বিজেপির সমর্থক ছিলেন। ওই মহিলা, তার স্বামী বাইরে কাজ করতেন দক্ষিণ ভারতের একটি রাজ্যে, স্বামী নেই এবং সম্ভবত পরিবারটি লোকসভা ভোটের পরে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলের নেতা তাপস দাস, বিজেপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি, ওই মহিলাকে ধর্ষণ এবং রাস্তা দিয়ে নগ্ন করে দৌড় করিয়েছিলেন। পরবর্তীকালে থানায় এফআইআর হয়েছিল, এই নিয়ে তৃণমূল কংগ্রেস ওখানে ডেপুটেশন দিয়েছিল, আমরা সকলে জানি সেই ঘটনা। ছবি দেখিয়ে কথা হচ্ছে অ্যারেস্ট হয়েছিল কি? সরকার তো তৃণমূলে। আমি বলছি কেন বলছি, অ্যারেস্টের কথা যখন বললেন, হ্যাঁ 22 দিন কেটে গিয়েছে। ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি বিএইচইউ এফআইআর পর্যন্ত নেয়নি নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথের পুলিশ। এখানে 12 ঘন্টার মধ্যে এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কোর্টে প্রডিউস হয়েছে, প্রোটোকল অনুযায়ী যা যা অ্যাকশন নেওয়া হয়েছে। ছবি দেখিয়ে যদি প্রমাণ হয়, আমার মনে পড়ছে বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, খুব ভালো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা বলেন, আপনার যুক্তিতক্কে আছেন, শুনতে ভালো লাগে। তো শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ওরে কিনা জানা নেই, শ্রমিক ভট্টাচার্য একবার দেখেছিলাম, ওই ছবি দেখিয়ে বলেছিল ওই যে নারদার চোর 2016 সাল বিধানসভা নির্বাচন, ওই নারদার চোর শুভেন্দু অধিকারী। আমরা বলিনি, ছবি দেখিয়েই যদি প্রমাণ করা যায় তাহলে তো নরেন্দ্র মোদী স্বয়ং চেম্বার অফ কমার্সের মিটিং এ গিয়ে বলেছেন একটা চিটিংবাজকে দেখিয়ে, মেরে সাথ ওহা মেহুল ভাই बैठे हुए हैं, মেহুল চোখে নীরব মোদী 15,000 অরূপে একই কথা জয়প্রকাশ মজুমদার যখন ছবি দেখিয়ে বলেছিলেন, তখনও তারপরে তিনি যখন তৃণমূলে এলেন তুমি বলেছিলে, তার মানে কি একই ব্যাপার? তার মানে কি জয়প্রকাশও ছবি দেখেই বলেছিলেন। ছবি সব সময় সঠিক কথা বলে না সুমন। তার মানে যে ছবি নারদার ক্ষেত্রে বললে যে না নারদার ক্ষেত্রে ছবি যে সঠিক কথা বলেছে সেটা বিজেপি আবার প্রমাণ করেছে। কেন বলছি? তাহলে কিন্তু অন্যদিকেও একটা ক্লিন চিট হবে।
আমি কেন বলছি সুমন, দেখো নারদার ক্ষেত্রে যে ছবি সঠিক কথা বলে, বিজেপি বাকি সবার ছবি রেখে দিয়েছে আজও বিজেপির ওয়েবসাইটে, একজনের ছবি, এমনকি শঙ্কুদেব পান্ডা মাঝে মাঝে আসে, ওর ছবিও নারদার অভিযুক্ত হিসেবে রেখে দিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারীর ছবিটা ডিলিট করে দিয়েছে। তাই নারদার ছবি যে সঠিক কথা বলে ওটা ওই ডিউলি সার্টিফাইড, আমরা যেরকম জনপ্রতিনিধিরা অ্যাটেস্টেড করি, বিজেপি এরকম অ্যাটেস্টেড করে রেখে দিয়েছে যে শুভেন্দুর ছবি ডিলিট করে দিলাম কারণ ওটা সত্যি ছবি ছিল। তাই ছবি দেখিয়ে সমস্ত, কিন্তু আমরা একটা কথা বলছি না, এবার লঘু জায়গা থেকে বিষয়টা যদি আমরা সত্যি সত্যি ভাবি, হ্যাঁ কিন্তু বাকিটা বললে না, যেগুলো রেখে দিয়েছে এখনো সেগুলো মিথ্যে ছবি। তার শঙ্কুদেব পান্ডার ছবিও রয়েছে। আমি শুধু একটা কথাই বলি সুমন, সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে রাজনৈতিক মান নিম্নগামী হচ্ছে। কেন বলছি দেখুন, সব দল সকলেই সমানভাবে দায়িত্ব নিতে হবে, নইলে প্রতিটা দলেই কোথাও মনোহরলাল ধাক্কার ন্যাশনাল এক্সপ্রেসওয়ের ওপর বান্ধবীকে নিয়ে নোংরা কদর্য কাণ্ড ঘটাবেন, বিজেপির মাথা নিশ্চয় তাতে উচ্চ হচ্ছে না, আবার কোথাও সুশান্ত ঘোষ বা বংশগোপালদের মতো বংশবৃদ্ধি হবে, আবার কোথাও মনোজিৎ মিশ্রের মতো কেলেঙ্কারির নায়কগুলো সামনে আসবে। কিন্তু পার্থক্য এখানেই, তৃণমূল কাউকে সম্পদ বলেনি, যারা বংশগোপালকে সম্পদ বানিয়েছে, সুশান্ত ঘোষকে লাল সেলাম দিয়েছে, তৃণমূল কংগ্রেস মনোজিৎ মিত্র। বাকি দুজনের কাছে আসবো, কিন্তু পাশাপাশি একটা কথা বলতে হবে, যেটা হচ্ছে উদাহরণের তালিকা লম্বা, দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে কোনো দল শুদ্ধিকরণের একেবারে ভেতর থেকে অনেস্টলি সৎভাবে প্রচেষ্টা করছে কি? আমি বলছি যে 50টা তালিকা, 50টা ছবি, নিঃসন্দেহে এ রাজ্যের শাসক দল আরও 50টা অন্য রাজ্য থেকে হয়তো আরও 500টা বের করতে পারে, কিন্তু তাতে এই 50টার মধ্যে যদি 50% সত্যি হয়, তার যন্ত্রণা, তাদের হাতে যারা নির্যাতিত হচ্ছেন তাদের যন্ত্রণার কোনো রকম ক্ষতিবৃদ্ধি হবে কি? আমার পরের বক্তা তরুণজ্যোতি তিওয়ারি, তরুণদের কাছে অবশ্যই উল্টো দিক থেকে আসবো, ঠিক উল্টো দিক থেকে আসবো, ছবির পাল্টা ছবি। কেন? সেটা হচ্ছে বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করার মোটামুটি 1 ঘন্টার মধ্যে টিএমসিপি ঝাঁপিয়ে পড়েছে, তার কারণ যে একটা বাক্যে অরূপ ছুঁয়ে গেছে, যে আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেই ধর্ষণের ঘটনা, যেখানে 3 জন অভিযুক্তকে ধরতে পুলিশ সত্যি সত্যি কিন্তু 2 মাস সময় নিয়েছিল, এবং 3 রাজ্যে তারা বিজেপির হয়ে ভোটের প্রচার করে, এবং তাদের একটার পর একটা ছবি সামনে আসে। কে নেই সেই তালিকায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, জেপি নাড্ডা, অমিত মালবিয়া, কে নেই? আলটিমেটলি 2 মাস পর অবশেষে ভোটের প্রচার শেষ করার পর তারা গ্রেফতার হয়। কিন্তু কথা হচ্ছে যে আমাদের রাজ্যে এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই 50টার তালিকা প্রকাশ, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তরুণের কাছে যাব যে একেবারে সঠিক তালিকা দিয়েছেন বিরোধী দলনেতা, কিন্তু এতদিন কসবায় ওই মেয়েটার নির্যাতনের ঘটনা সামনে আসার পর এই তালিকা কেন? কেন ধারাবাহিকভাবে যদি 50 জন ক্রমাগত অন্যায় করেন, অত্যাচার করেন, কেন তাদের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন এই রাজ্যে এতদিন হলো না? তরুণের সময় শুরু এখন। সুমন দা, 2021 নির্বাচনের মূল বক্তব্য ছিল বাংলা নিজের মেয়েকে চায়, সবাই ভোট দিয়েছিল বাংলা নিজের মেয়েকে। আজকে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের নেতারাও বাংলার মেয়েদেরকেই চায়, একটু লালসার দৃষ্টিতে, ভদ্রতার দৃষ্টিতে নয়। দেখো, বিভিন্ন জায়গায় ভাইপো মডেল যেগুলো দেখা যাচ্ছে, এই টিএমসিপির কাজ কি? আমি আগের দিনও বলে গেছি আমার ভাইপো মডেলের কথা। টিএমসিপি এত কিছু রাজ্যে হয়ে গেল, এত শিক্ষা দুর্নীতি হলো, সেখানে তৃণমূল ছাত্র পরিষদে কোথায় দেখা গেছে? ওই দেখা যায় কত যাবতীয় দুর্নীতিমূলক কাজে। আজকে এই কথাগুলো একটা কোশ্চেন বাংলার সাধারণ দর্শকদের আছে। না, শাসকের বিরুদ্ধে আন্দোলন শাসক দলের ছাত্র সংগঠন করবে, মানে আমি বলছি করলে খুব ভালো, কিন্তু এতটা এক্সপেক্ট করা যায় কি? স্টুডেন্টদের ইস্যুতে করতে পারতো তো। সিম্পল একটা জিনিস, আজকে যখন দর্শকরা যারা দেখছেন টিভি, তাদেরকে একটা প্রশ্ন আছে, বাবা মারা তো অনেকে দেখছেন, যে আপনার ছেলেমেয়েরা কালকে কলেজে যাবে বা কলেজে পড়ে, আপনাদের কি ভয় করে না? এই রাজ্য থেকে বাংলার মেয়ের রাজ্যে আপনার ছেলেমেয়েরা যখন কলেজে যায়, খালি মেয়েদের ওপর অত্যাচার তাই তো নয়। আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখলাম ছেলেদেরকে নগ্ন করে তাদের গোপনাঙ্গ দেখা হচ্ছে হাওড়া নরসিংহ দত্ত কলেজে, মারাত্মক অভিযোগ। আমি বলছি তরুণ, তোমার উত্তরটা হ্যাঁ, তার কারণ হচ্ছে সেই জন্যই সাউথ ক্যালকাটা ল কলেজ 2 দিন হলো খুলেছে। কটা ছাত্রছাত্রী গেছে? একজন বাবা ছেলেকে কলেজে পাঠিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন, বলছেন প্রাইমারি স্কুলে যেটা হয় না, ক্লাস 1-এর বাচ্চাকে দিয়ে, যে বুঝতে পারছি না কি হবে, ওই জন্য ভয় দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সার্বিক ছবিটা এই রাজ্যে। ভয়ের এই পরিসরটা, কলেজে অ্যাডমিশনের পোর্টাল ওপেন হয়েছে অনেক দেরি করে, এখনো কলেজে অ্যাডমিশন হচ্ছে না এখানকার। কেন হচ্ছে না?
এখানকার ছেলেমেয়েরা যেমন বাইরে চলে যাচ্ছে, এখানে অ্যাডমিশনটা হচ্ছে না, নাম্বার কমছে কেন? বাবা মারা ভয়ে পাঠাচ্ছে না। দাদা এতগুলো মানে উদাহরণ দিল, এই রাজ্য সেই রাজ্য, এখানকার ছেলেমেয়েরা ওই এই রাজ্য সেই রাজ্যেই পড়তে যাচ্ছে, এখানে পড়ার সাহস পাচ্ছে না কেন? বাবা মারা সাহস পাচ্ছে না কেন? ছেলে মেয়েকে হোস্টেলে অন্য রাজ্যে পড়াচ্ছে, পশ্চিমবঙ্গে রাখতে ভয় পাচ্ছে কেন? আজকে দেখো অনেকগুলো কথা আসছে। পঙ্কজদা এখানে আসেন, তোমার শোয়ে রেগুলার বক্তা পঙ্কজদা। পঙ্কজদা চিঠি লিখেছেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের জিবি, ইলিগেল জিবি এবং ইলিগেল অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে। তোমার কাছে যে পিডিএফটা আছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে পিডিএফটা শেয়ার করেছে, তার মধ্যে দেখবে কে কোথায় পোস্টিং পেয়েছে সব ডিটেল লেখা আছে। আরে কোন যোগ্যতায় পেলো এরা কোন যোগ্যতায় পেলো? কিসের যোগ্যতা আছে এদের? একমাত্র যোগ্যতা তৃণমূল ছাত্র পরিষদ করে বলে। তা বাংলার অন্য যারা ছেলেমেয়েরা আছে তাদের কোনো কাজ করবে না? দেখো, হাঁসখালি হোক বা সাউথ কলকাতা ল কলেজ, তৃণমূলের লালসার শিকার হচ্ছে বাংলার মেয়েরা। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করুক যে বাংলা কি এরকম একটা মেয়েকে চেয়েছিল। এখানে রাজন্যা বসে আছে, রাজন্যা বলবে। রাজন্যা তো অন্য দলের নয়, তৃণমূলের রাজন্যা। যে রাজন্যা হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চে যাকে দেখা যায়, আমি অরূপদার ভাষণ খেয়াল করিনি, আমার অজ্ঞতা থাকতে পারে, রাজন্যার ভাষণ 21শে জুলাইয়ে থাকে, তাকে লালসার শিকার হতে হয় তার দলের লোকজনের কাছে। রাজনৈতিক দল তো একটা পরিবারের মধ্যে একটা মেয়ে যদি সুরক্ষিত না হয়, কোথায় থাকবে? আরও একটা সিম্পল কথা আছে, এখানে দাদাগুলো অনেক মানে অরূপদা অনেকগুলো কথা বলছিলেন। শুভেন্দু অধিকারী মহাশয় আগে কি করেছেন না করেছেন নাম করে বললেন, আমাদের নারদা ভিডিও নিয়ে কথা বললেন। আচ্ছা, তুমিও ধরিয়ে দিলে জয়প্রকাশ মহিলা উড়ন্ত লুঙ্গি দুরন্ত লাথি। মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা বলতেন জানো? উনি মমতাজ বেগম নাকি আজকাল কি বলে, আমার সাথে যোগাযোগ নেই, অরূপদা জানবে। আর লাস্ট কথা বলছি, নারদা যদি সত্যি হয়, নারদা নিয়ে যদি কথা বলা উচিত। নারদা সবাই দেখেছে, কথা হোক। তুমিও যদি বলছো মানে সত্যি নাম হতে পারে, কথা হোক না, ইনভেস্টিগেশন চলছে, হোক না। একই সাথে যখন শুভেন্দু অধিকারী মহাশয়ের নাম আসবে, একই সাথে আমাদের মেয়র ফিরহাদ হাকিম মহাশয়ের নামটা আসুক, আফরিন আলীর নামটা আসুক, মদন মিত্রর নামটা আসুক, সৌগত রায়ের নামটা আসুক, প্রসূন বন্দ্যোপাধ্যায় লাস্ট। আর সৌগত বাবুর নামটা তো আরো ভালো আসা উচিত, কারণ একমাত্র ব্যক্তি যিনি টাকা নেওয়ার পর থ্যাংক ইউ বলেছিলেন। অরূপ না, আমি বলছিল বাংলার নিজের মেয়েকেই চায়। গোটা ভারতবর্ষে বিজেপি যে এক্সাম্পল ছড়িয়ে রেখেছে, ওই বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্লোগান হয়েছিল না, স্লোগানটা পাল্টে দেওয়া হবে, বেটি বাঁচাও বিজেপি সে, যে জায়গায় ভারতবর্ষকে নামিয়ে এনেছে। আর দ্বিতীয় কথা ও বললো কি কলেজে নাকি অ্যাডমিশন হচ্ছে না, কে বললো? মানে কোত্থেকে বেসলেস কথাবার্তাগুলো বলা? আজকে মামলার জন্য কিছুদিন তথ্যটা এখানে দিতে হবে, সেটা হচ্ছে যে বহু সিট এই পোর্টাল খোলার পরও কিন্তু অত্যন্ত উদ্বেগজনকভাবে খালি থাকছে। এবং আশঙ্কাটা এইখানে, তাহলে কি আমাদের এই রাজ্যের উজ্জ্বল মেধাবী ছাত্রছাত্রীদের তাদের এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কেরিয়ারের স্বার্থে, সুশিক্ষার স্বার্থে চলে যেতে হচ্ছে? আমি বলছি এতদিন চাকরির জন্য নানা রকম ব্রেন ড্রেন ইত্যাদি, আমি বলছি যে সেই স্রোতটা তাহলে কি ছাত্র জীবন থেকে শুরু হয়ে গেল? আমি আসবো, কিন্তু তার আগে 50টা দীর্ঘ তালিকা, এই তর্ক বিতর্ক থাকবে। আমি একবার দ্রুত দেখে নেব বিরোধী দলনেতা কি বলেছেন এবং রাজ্যের শাসক দল তার কি উত্তর দিয়েছে। পাশাপাশি একদিকে ভাইপো গ্যাং বলে দাবি করে 50 জনের ছবি সামনে এনে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এক্স অ্যাকাউন্টে ছবি দিয়ে ধর্ষণে অভিযুক্তদের বিজেপি যোগের অভিযোগ তুলেছে তৃণমূল। ভাইপো সব শেষ করে দিয়েছে, সব লুম্পেনদের হাতে, তোলাবাজদের হাতে, চিটিংবাজদের হাতে, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। পশ্চিমবঙ্গে এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় বা যারা রাজনীতি করছেন, সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকই বেশি। মঙ্গলবার একেবারে সাংবাদিক বৈঠক করে 50 জনের ছবি দেখান শুভেন্দু অধিকারী। তার দাবি এরা তৃণমূল বা তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং কলেজে চাকরি পেয়েছেন। বিরোধী দলনেতার দেখানো তালিকায় নাম রয়েছে রঘুনাথপুর কলেজের অস্থায়ী কর্মী পিন্টু মাঝি এবং সোনারপুর কলেজের অস্থায়ী কর্মী বিরাজ বিশ্বাসের, যারা দুজনেই তৃণমূল ছাত্র পরিষদ নেতা বলে শুভেন্দু অধিকারীর দেখানো ছবিতে দাবি করা হয়েছে। অভিযোগ ভিত্তিহীন। আমি তৃণমূলের ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত নই, বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত আছি। পেপারে অ্যাড বেরিয়েছিল, নোটিফিকেশান বেরিয়েছিল, আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউর মাধ্যমে আমাকে সিলেকশন করা, ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন। ইন্টারভিউ এক্সাম যেটা হয়, ইন্টারভিউ এক্সামের মাধ্যমে কিন্তু নির্বাচিত হয়। এটা তো মানে যোগ্যতা অনুযায়ী পেয়েছি, এটা তো এরকম কোনো ব্যাপার নেই যে ওই হিসাবে পেয়েছি। এই 50 জনের ছবি দেখিয়ে তাদের ভাইপো গ্যাং বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।
সব কাজ পেয়েছে তো, আশুতোষ কলেজ, ইউনিভার্সিটির যোগ্যতা নেই তো, এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়, 280 দিন রেগুলার কাজ করিয়ে রেগুলারাইজ করে দেয় জীবিকা দিয়ে। 1000 আছে, আমি তো 50টা দিয়েছি আপনাদের, অনেক আছে, 1000 আছে। শুভেন্দু অধিকারী যাঁদের ছবি দেখিয়েছেন তাদের মধ্যে আরো কয়েকজন এই নিয়ে মুখ খুলেছেন। ওনার মনে হয়েছে উনি বলেছেন, সেটাকে আমি কোনো মন্তব্য করব না, সেটা যারা জানে বা দেখেছে তারা বলবে। আমি এরকম কোনো কাজ করিনি যার জন্য শিক্ষকরা এখনো পর্যন্ত আমাকে ভালোবাসে এবং ছোটরা শ্রদ্ধা করে। কখনো কোনো খারাপ কাজ আমার দ্বারা হয়নি। আমি তো তৃণমূল ছাত্র পরিষদেই নিই দীর্ঘ 10 বছর। আমি তো বললাম, আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম তখন শুভেন্দু অধিকারী রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল এই দল। আমি বঙ্গবাসী কলেজের ছাত্রী ছিলাম কলকাতায়। শুভেন্দু অধিকারীর ছবি প্রকাশ নিয়ে কটাক্ষ করে সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভাইপো গ্যাং নয়, সবটাই মমতা গ্যাং। এই গ্যাংয়ে আপনিও এক সময় ছিলেন। যে এই 50 জন ছাড়াও আরও বহু লোক আছে, বহু ছেলে মেয়ে আছে, স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচন হয় না, তারা হচ্ছে কলেজে রাজ করছে, ঠিক, কিন্তু গ্যাংটা ভাইপো না, গ্যাংটা মমতা ব্যানার্জির। আর এই গ্যাং কিন্তু আজকে শুরু হয়নি, এই গ্যাং শুরু হয়েছে 2011 সালের পর থেকে, যে সময় শুভেন্দু অধিকারীও এই গ্যাঙ্গে ছিলেন, এই গ্যাঙ্গে থেকে প্রতিবাদ করেননি। অন্যদিকে তৃণমূলও ছবি অস্ত্রেই বিজেপিকে বিদ্ধ করেছে। 27 জুন তৃণমূল এক্স হ্যান্ডেলে এই ছবিগুলো পোস্ট করেছে। ছবির সঙ্গে লেখা আইআইটি বিএইচইউ ধর্ষণের মামলায় অভিযুক্তরা বিজেপি নেতাদের সঙ্গে। তৃণমূলের পোস্টে এই ব্যক্তিদের সঙ্গে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডা, আইটি সেলের প্রধান অমিত মালব্য ও বিজেপির প্রাক্তন সাংসদ স্মৃতি ইরানিকে। এই ছবি পোস্ট করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, শেষ কবে ধর্ষণে অভিযুক্ত একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিজেপি। আইআইটি বিএইচইউ ধর্ষণের মামলায় অন্তত 2 জন অভিযুক্ত বিজেপির বারাণসী আইটি সেলের সদস্য। কেউ কোথাও দেখা করতে এলে, কেউ কোথাও পাশে দাঁড়ালে, কে কোথায় তার ছবির গ্যারান্টি নেবে? এটা কোনো কাজ হলো? সেই লোকের সাথে তার ঘনিষ্ঠতা কতটা, এটাও তো ছবির বিষয় আছে। আসল কথা, তৃণমূল কংগ্রেস স্বাদ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। রাজনীতির স্বার্থে কি অপকর্মে জড়িতদের প্রশ্রয় দেয় সব রাজনৈতিক দলই? অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই সমস্ত ম্যাঙ্গো গ্যাংয়েদের জন্য গ্যাংরিন কতটা ছড়িয়েছে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কথা হলো, আমি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে এই রাজ্যের পুলিশ, কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা দফতর, শাসক দল হিসেবে তৃণমূল কেউ কিচ্ছু করেনি। কিন্তু আমার পরের বক্তা শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্ন থাকবে যে এখনও এই 2025-এও এত শূন্য নিয়ে কটাক্ষ শাসক দলের, তা সত্ত্বেও এসএফআই নেই, এই রকম কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু খুঁজে পাওয়া কঠিন। তা সত্ত্বেও এই ভয়ঙ্কর ঘটনাগুলো, কসবার ওই নির্যাতিতা অসহায় মেয়েটা ও সামনে আনার পর অবশেষে সামনে এলো। শতরূপের কাছে আমার প্রধান প্রশ্ন থাকবে যে এতদিন এসএফআই, ডিওয়াইএফআই কেন সরব হয়নি? এই শিক্ষা ব্যবস্থার ছবিটা নিয়ে, এই পচনটা নিয়ে কেন লাগাতার আন্দোলনে? আবার বলছি যে এমন কোনো কলেজ বিশ্ববিদ্যালয় আমার জানা নেই যেখানে এতদিন পরেও এসএফআই বা ডিওয়াইএফআই নেই, তাদের অস্তিত্ব নেই। তারা কেন লাগাতার ধারাবাহিক আন্দোলনে নামেনি? সুমনদা, সরব না হলে তো সুদীপ তো বেঁচে থাকতো, বলো, আজকে সৈফুদ্দিন তো বেঁচে থাকতো, সরব হতে গিয়েই তো মারা গেল। সুতরাং আমি এখানে একটু ডিফার করবো। দরকার ছিল আরো বেশি ভালো হলে ভালো হতো, সেই তর্ক থাকবেই বা সেই সুপরামর্শও থাকবে, সেটাকে আমি মাথা পেতে গ্রহণ করতে পারি। যদিও আমি এসএফআই ডিওয়াইএফআই কেউ নই, তবু তাদের একজন বন্ধু হিসেবে। কিন্তু একেবারে সরব না হলে বোধহয় আমাদের সুদীপ্তটা আজকে বাড়িতেই থাকতো। না, আমার প্রশ্নটা হচ্ছে ঘটনার পর সরব নয়, ঘটনার পর তোমরা সরব হয়েছো, আন্দোলন করেছো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যদি সার্বিক ছবিটা হয়, এ তো ভয়ঙ্কর পচন, এ তো আরো আগে সামনে আসা উচিত ছিল। সুমনদা, কি হয়, সুদীপ্তও কিন্তু কোনো ঘটনার পরে সরব হয়নি। সুদীপ্ত, সাইফুদ্দিন সহ এই ছেলে মেয়েগুলো কিন্তু এই পচনটা যেখান থেকে শুরু হয়েছিল, এবং তুমি গত 1.5 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে সঠিক কথা বলে যাচ্ছ, তোমার সাথে প্রতিটা অক্ষর আমাদের মিলে যাচ্ছে যে এই সব কিছু শুরু হচ্ছে গণতান্ত্রিক স্টুডেন্টস ইউনিয়নকে সরিয়ে দিয়ে গায়ের জোরে দখল করা স্টুডেন্টস ইউনিয়ন থেকে। এবার যখন এই গণতান্ত্রিক স্টুডেন্টস ইউনিয়ন ব্যবস্থাকে উৎখাত করে গায়ের জোরে দখল করা স্টুডেন্টস ইউনিয়ন ব্যবস্থা চালু হচ্ছিল, ওই শুরুর দিনটাতে, ওই ক্রান্তিকালে দাঁড়িয়ে কিন্তু সুদীপ্তরা সেটাকে আটকাতে গেছিল বলে পুলিশের মার খেয়ে মরে গেছিল। সুতরাং সরব তারা হয়নি, একদমই নয়। কিন্তু তারা সেদিন সেই লড়াইয়ে জেতেনি, তার পরিণতি আজকে বাংলা ছাত্র সমাজ দিচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের একজন মহিলা কর্মীকে কাঁদতে কাঁদতে বলতে হচ্ছে যে আমার কিছু ছবিকে এআই দিয়ে মানে ডিস্টর্ট করে ইত্যাদি ইত্যাদি যা করেছে, এখানে রাজন্না আছেন, উনি, আমি ওনার কথা ওনার হয়ে বলতে চাই না, বাট আমরা সবাই জানি গত কয়েকদিন ধরে আমরা কি শুনছি বা কি হচ্ছে। সুতরাং সরব হয়নি, এটা বোধহয় পুরোটা ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা বলছি যে আমি কেন অরূপদা তৃণমূলে আমার প্রিয় বক্তা,
একটা মানুষ 5 মিনিট কথা বলার সুযোগ পেল, 5 মিনিট ধরে বুঝিয়ে গেল যে আমরা ধর্ষণ করি তো কি আছে, আমরা আমাদের একজন মহিলা সহকর্মীর ছবিকে মর্ফ করে তার নিউড ছবি মোবাইলে চালাচালি করি তো কি আছে, কিন্তু বিজেপিতেও তো এত লোক ধর্ষণ করে। 5 মিনিট ধরে এটা আমাদেরকে বুঝিয়ে গেল। মানে কোথায় রাখবো এদেরকে, কোন কুলুঙ্গিতে রেখে এদেরকে পুজো করবো, আমি মাঝে মধ্যে ভাবি। দেখো সুমনদা, যখন আরজি কর নিয়ে একটার পর একটা খবর বেরোচ্ছিল, যে এই আনন্দবাজারে বা বিভিন্ন খবরের কাগজে তোমরা টিভিতে দেখাচ্ছিলে যে মহিলাদেরকে, ফার্স্ট ইয়ারের মেয়েদেরকে এনে দাদাদের মনোরঞ্জন করতে বাধ্য করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এক কথায় বলে দিল কি প্রমাণ আছে, কি আছে, কে বলেছে। এমনকি জুই বিশ্বাস তো দেখলাম সন্দেশখালীর ঘটনায় ধর্ষণেরও ভিডিও দেখতে চেয়ে আবদার করছেন, যে কোনো ভিডিও আছে যে ধর্ষণ হয়েছে। আমি বলছি এখন তো ছবি দেখা যাচ্ছে যে মাথা মেসেজ করতে বাধ্য করা হচ্ছে সিনিয়র দাদাদের ইত্যাদি ইত্যাদি, এখন তো ছবি আসছে, এখন তো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও সামনে আসছে। এরপরে তো লজ্জা পান, এরপরে তো একটু লজ্জা পান, আর কবে আপনাদের এই দোকান কাটাগুলোর লজ্জাটা হবে? আমি এখানে বলছি সুমনদা, দেখো তৃণমূল কংগ্রেসের মতো একটা এরকম পুরুষতান্ত্রিক দল তুই পৃথিবীতে কোথাও খুঁজে পাবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো ভিকটিম ব্লেমিং করেন। হাঁসখালি তারা বাচ্চা মেয়ে মারা যাওয়ার পরে বলেছিলেন যে ও কি ওর প্রেগনেন্ট ছিল না লাভ অ্যাফেয়ার ছিল দেখতে হবে। তুমি একটা দল দেখো, একজন মহিলা একটা দলের নিজের সহকর্মী, হ্যাঁ, সে কতগুলো অভিযোগ করলো, আমি ওনার সামনেই বলছি, আমি রাজন্যার সামনেই বলছি, ওনার অভিযোগ ঠিক ভুল না ভুল এগুলো ওরাই বলতে পারবেন, ওরাই বিচার করবেন। অনেকের মতো আমারও এই প্রশ্ন রয়েছে যে আপনি যখন দেখছিলেন একদিন ধরে তৃণমূলের ভেতরটা এরকম, আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা না বলে ফালতু রামবাম সেম 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 করছিলেন কেন? মানে যাদের বিরুদ্ধে বললে বরং এই ঘটনাগুলোকে আরও সামনে আনা যেত, সেগুলোকে সময় মতো বললে হয়তো মানে সাউথ ক্যালকাটা ল কলেজ সহ আরও বহু কলেজে বহু ছাত্রীর হয়তো তাদের এই বাস্তবতাটা আমাদের আরও আগে সামনে আসতো। কিন্তু যাই হোক না কেন, ঘটনা হচ্ছে যখন একজন মহিলা বলছেন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যে আমার সাথে একটা অন্যায় হয়েছে, তখন আমার কি বেনিফিট অফ ডাউট তার পক্ষে যাবে, নাকি তখন তার চরিত্র, সে কবে কি করেছিল, তার গালাগাল দেওয়া, এ নাটক করছে, মিথ্যে কথা বলছে, এবং এটা করছে কারা? বেনিফিট অফ ডাউট চাই না, তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত। ঠিক ঠিক ঠিক। এবার সেখানে বলছে কারা, দেখো প্রিয়দর্শিনী হাকিম নিজে একজন মহিলা, জুই বিশ্বাস নিজে একজন মহিলা, মানে এরকম একটা পুরুষতান্ত্রিক দল তুমি কোথায় পাবে বলো তো, যে দলের একের পর এক মহিলা পর্যন্ত এরকমভাবে কোনো মহিলা যখন তাদের একজন সহকর্মী ছোট বোনের মতো তাদের এরকম কথা বলছে, তাকে এরকম নোংরামি করে যাচ্ছেন। আমি আমার শেষ কথা এখানে বলছি, এই যে গত 3 তারিখ আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছে 8 নম্বর পাতায় খুব সম্ভবত, সিটি কমার্স কলকাতা শহরের একটা কলেজে তৃণমূলের এক নেতা, ওদের ওয়েবকুপার, ওদের কি আছে, ওদের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা, তার নেতা ম্যাথসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাজদীপ মাইতি, তাকে নিয়ে বড় খবর বেরিয়েছে আনন্দবাজারে, তোমরা জানো, আমি দেখাতে পারি। সে একদম ফেসবুক লাইভে এসে একজন মহিলাকে বিরোধী দলের তাকে খুনের হুমকি দিচ্ছেন, এবং বিরোধী দলের 2-3 জন নেত্রীকে নিয়ে এই ভাষায় লিখে যাচ্ছেন যে আমি এদেরকে আমার রক্ষিতা করতে চাই, এদের সাথে আমি এই করতে চাই, ও করতে চাই, করে রগরগে একটা বর্ণনা বটতলা চটির মতো। এগুলো মানে বলতে আমার রুচিতে বাধে, তোমরাও নিশ্চয়ই এগুলো শুনতে কমফোর্টেবল হবে না, আমি সেই বর্ণনার মধ্যে যাচ্ছি না। প্রকাশ্যে করে যাচ্ছে একটা কলেজের হচ্ছে সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক, এবং সে হচ্ছে তৃণমূলের শিক্ষাস্থলের একজন নেতা ইত্যাদি ইত্যাদি। আমি বলছি সুমনদা, তুমি বাকি সব ছেড়ে দাও, এই তথাকথিত অধ্যাপকের ক্লাসের ছাত্রীরা সেফ এর কাছে নিরাপদ? এই ছাত্রীরা যদি এই অধ্যাপকের কাছে কোনো স্টাফ রুমে অঙ্ক শিখতে যায়, আমাকে বিশ্বাস করতে হবে যে এই অধ্যাপক তার ছাত্রীর চোখের দিকে তাকিয়ে অঙ্ক শেখাবে, আমাকে বিশ্বাস করতে হবে। এইরকম নোংরা সমস্ত এলিমেন্টগুলো আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় মানে একটা সমাজের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত বাড়ির পরে, সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম নেকড়ে হায়নাদের রাজত্ব করে রেখে একদল লোক দাঁড়িয়ে ফিরস্তি দিচ্ছে, আমরা করি তো কি হয়েছে, ওরাও তো করে। আমি অরূপের কাছে যাব, কিন্তু তার আগে ওয়েবকুপার কথা যখন হলো, নিরাপদে থাকার কথা হচ্ছে, আমি বলছি ওয়েবকুপার সম্ভবত সহসভাপতি, সেই সহসভাপতি এই সাউথ ক্যালকাটা ল কলেজের অধ্যক্ষ, ভুল শোনেননি, অধ্যক্ষ, তার নাম হচ্ছে দেবাশিস চট্টোপাধ্যায়। তিনি দিনের পর দিন এই ম্যাঙ্গো এবং ম্যাঙ্গো বাহিনীর হাতে হেকেলড হয়েছেন, নিগৃহীত হয়েছেন। পরের দিকে তার কলেজ যাওয়ার ক্ষেত্রে সমস্যা, তার ঘরের সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে। কে? ও ওয়েবকুপা, গোটা সংগঠনটা বললাম, আমি বলছি তিনি ওয়েবকুপারই শীর্ষস্থানীয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কতগুলো ছবি আছে, মানে এখনও তার বাড়িতে ঢুকলেই সেটা বোঝা যায়। আমি বলছি তার স্ত্রী আজকে 2018 সালে তার মৃত্যুর পর আবার ক্যাম্পাসে ব্যাক করে এলো ম্যাঙ্গো। আমি বলছি তার স্ত্রী এতদিনে মুখ খুলেছেন, আপনারা সে কথা দেখেছেন, কিন্তু রাজনৈতিক উত্তর নেব আমি অরূপের কাছ থেকে। শতরূপের কথা শুনছিলাম, ভিকটিম ব্লেমিং ইত্যাদি ইত্যাদি বলছিল অনেক কথা। তো কদিন আগেই দেখছিলাম ভিকটিম ব্লেমিং যারা বলছিল, মানে সিপিএম এর একটা সেকশন অফ মহিলা ব্রিগেড, যারা বলছিল যে একজন রেপিস্ট, একজন মলেস্টার, তার বিরুদ্ধে কথা বলছে, তাকে আবার পুনর্বাসন দেওয়া হলো কলকাতা জেলার ডিওয়াইএফআই এর প্রেসিডেন্ট পোস্টে, এবং তারপর তারা বলছে যে এই অভিযোগ ওঠার পরে কেন তাকে পুনর্বল দেওয়া হলো, তখন আবার সেখানে ভিকটিম ব্লেমিং হচ্ছে। দ্বিতীয় কথা, ভিকটিম শ্যামলী গুপ্ত স্টেটমেন্ট ভুলে গেছি সুমন, ওই মহিলার চরিত্র খারাপ ছিল যখন ডিওয়াইএফআই নেতা মহিলা সমিতির নেত্রীকে ধর্ষণ করেছিল। আমরা ভাষা, মুখের ভাষা, মহিলার কান্না, মায়ের কান্না ইত্যাদি অনেক কথা শুনলো। মনীষা মুখার্জির মায়ের কান্নাটা কান্না ছিল না নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরে? আজকে ভিকটিম ব্লেমিং নিয়ে মহিলাদের সম্পর্কে
সম্পর্কে ভাষা নিয়ে এত কথা বলছে, আমার ভালো লাগতো যদি শতরূপের মুখে এই কথাগুলো তখন শুনতে পেতাম যখন বিনয় কুমাররা ওই ভাষাগুলো ব্যবহার করেছিল। মমতার মেধা গেলে শরীরের বিভিন্ন অঙ্গ দেখাবে মহিলা কমরেড। আচ্ছা বেশ, আমি ভাষার স্বাধীনতা নিয়ে এত সুরুচিপূর্ণ আলোচনা। এবারও বলে নি, মনীষা মুখার্জির মায়ের কান্না, রঞ্জিত ঘোষের শ্বশুরের কান্না সবই সত্যি, কিন্তু আমি যে কথাটা বলছি মাঝখানে বলিনি, আমি বলছি কি সুমনদা, দেখো আমি স্পেসিফিক উত্তরে মানে নাম ধরে ধরে আলোচনা করতে চাই না, কিন্তু এইটুকু বলছি তোমরা সবাই এখানে সাক্ষী, সিপিআইএম তার দলের বিরাট কোনো নেতার সম্পর্কেও কোনো মহিলা যদি কোনো অভিযোগ করে, সিপিআইএম কি অবস্থান নেয় গত 3 মাসে কিন্তু তোমরা তার বেশ কতগুলো ঘটনা দেখেছো, এখানে আলোচনাও করেছো। কেমন আমি বলছি, আমি একটা কাল্পনিক হাইপোথেটিক্যাল বলছি, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনই বলছি। মনে করো ধরো কোনো একজন মন্ত্রী, কেমন ধরো কলকাতা শহরেরই কোনো একজন মন্ত্রী, তার সাথে তার বিধানসভা কেন্দ্রের একজন কাউন্সিলর সব জায়গায় ঘুরে বেড়ান, কিন্তু সেটা কনসেন্টের ভিত্তিতে। আমি কি তা বলে সেটাকে কোনো অপরাধ বলতে যাবো? নিশ্চয়ই বলতে যাবো না, কেন বলবো না। সুতরাং ও যে কিছু কিছু নাম বলছে এর আগে যখন মনীষা মুখার্জি ও অ্যাকনোলেজ করে নিচ্ছে যে কনসেনসুয়াল ব্যাপার কিছু ছিল, আমি জানি আমি এইখান থেকে এই কনক্লুশন ড্র করে দিলাম। আমি নতুন নির্দেশ পেল পশ্চিমবঙ্গের মাঝখানে বললে আমরা বিভিন্ন নির্দেশ পাবো, তোমাকে তো ইনশিওর করতে হবে যে আমি যেন এটা না হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কারোর সাথেই মনীষা মুখোপাধ্যায়, আমি কারোর সাথেই রঞ্জিত ঘোষের কোনো সম্পর্কের কথা বলছি না, আমি খালি এইটুকু বলছি যে কনসেন্টের ভিত্তিতে কোনো একটা সম্পর্ককে কেউ যদি তুলে এনে আজকে সাউথ ক্যালকাটার এই ধর্ষণের সঙ্গে বা নিজের দলের একজন সহকর্মীর মর্ফড ইমেজ তৈরি করার সঙ্গে এক করে নিজেদেরকে এই আলোচনা থেকে আড়াল করতে চায়, তাহলে তারা কি ধরনের মানুষ বা তাদের রাজনৈতিক বাধ্যবাধকতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে হবে। আমার কাছে এটা খুব সহজ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি সত্যি কোনো দরকার আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য এই ধরনের এলিমেন্টগুলোকে প্রশ্রয় দেওয়ার দরকার নেই তো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বাকি সব ছেড়ে দিন, আপনার সংগঠনের একজন মেয়ে এই কথাটা বলার পরে যাকে আপনি এনে, আমরা তো চিনতাম না, আপনার এফজে জুলাই মঞ্চে এনেছিলেন, সিপিএম এর সমস্যাটা হচ্ছে কি, আমার অনেক সমস্যা আছে কিন্তু দোষী প্রমাণিত হওয়া ব্যক্তি যাকে কোর্ট রায় দিয়েছে দোষী বলে, খুনি বলে, হ্যাঁ সিপিএম এর নেতা মনোরঞ্জন পাত্র এমপিএম এর কোর্ট খুনি এত বেশি যদি আওয়াজ হয়, ডেসিবেল লেভেল এইখানে পৌঁছয়, তাহলে ওদের সমস্যা হয়তো নেই, আমার সমস্যা আছে। কিন্তু এইখান থেকে আমি অভিযোগ এবং অভিযোগের পরে ব্যবস্থা একদম সরাসরি রাজন্যার কাছে আসবো, কিন্তু তার আগে এই যে বলা হচ্ছে না যে অভিযোগের পর ব্যবস্থা নেওয়া হয়নি, আজকে সোনারপুরের যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তার অভিযোগ আরও আরেক কদম এগিয়ে গেছেন। তিনি বলছেন যে অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তা নয়, অভিযোগের পরে তাকে প্রমোশন দেয়া হয়েছে। এই বিস্ময়কর ঘটনাটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পাপিয়া হালদারের এবং সোনারপুর মহাবিদ্যালয়ের তৃণমূল পরিষদের ছাত্র কোঅর্ডিনেটর বিরুদ্ধে অভিযোগ, ফুটেজে সামনে ভাইরাল হয়েছে। তিনি অবশ্য বলছেন এই ফুটেজটাও এআই দ্বারা নির্মিত, কি আমরা জানি না, কিন্তু দ্রুত প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, তারপর আলোচনা আবার ফিরবো। দেখুন, একেবারে গেরুয়া সাদা সবুজ রঙে মোড়া ঘর, দেওয়ালে টাঙানো নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি, সামনেই বসে আছেন দাদা আর মাথা ম্যাসাজ করে দিচ্ছেন এক ছাত্রী। এবার দক্ষিণ 24 পরগনার সোনারপুর মহাবিদ্যালয়ে ভয়ঙ্কর অভিযোগ উঠল। কলেজের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজের অভিযোগ উঠল প্রতীক কুমারদের বিরুদ্ধে, যিনি সোনারপুর মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর, রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ভিডিও ভাইরাল হতেই দলেরই যুব নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার। ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা সত্যি আমার কাছে ভীষণ লজ্জার যে সোনারপুর কলেজের ইউনিয়ন রুমের একটা ভিডিও, একটা মেয়েকে দিয়ে বা একাধিক মেয়েকে দিয়ে ম্যাসাজ করানো, স্মোকিং করা, এইগুলো কাম্য, তার কাছ থেকে কাম্য। আমি অবাক হচ্ছি না, একটু অবাক হচ্ছি না, তার কাছ থেকে কাম্য। কেননা আমি জানি, আমি জানতাম তার কি চরিত্র, সে কতটা কি করতে পারে। বছর দেড়েক আগেই প্রতীক কুমারদের বিরুদ্ধেই সরব হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার। প্রত্যেকটা জায়গায় তার বউ বলে পরিচয় করাচ্ছিলেন এবং ছড়িয়ে বেড়াচ্ছিলেন বিষয়বস্তুটা। কিন্তু তৃণমূল কাউন্সিলরের দাবি, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অভিযুক্তের দলে প্রমোশন হয়। যুব এবং সঙ্গে ছাত্র অ্যাড হয়েছে, তো সেই প্রমোশনগুলো যদি হতে থাকে তাহলে এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নয়, এটা সমাজের জন্য ভীষণভাবে বিপজ্জনক একটা বিষয়। দলের কাছে অভিযোগ করেছে কিছু একটা হয়েছে, তার জন্যই দল থেকে ব্যবস্থা নেওয়া হয়নি, সেইটাই
ওর কাছে সাহস জুগিয়েছে সেই বিষয়টাই, যে কোনো স্টেপ নেওয়া হয়নি, কেউ জানায়নি সর্বোপরি, তো জানালে তো অ্যাকশন নেওয়া হতো। যদিও ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে যুব তৃণমূল নেতা প্রতীকদের দাবি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিওটা বানানো। ভাইরাল ভিডিওতে যে ছাত্রীকে মাথা ম্যাসাজ করতে দেখা যাচ্ছে তারও দাবি ভিডিওটা ভুয়ো। ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম তো ওটা সম্পূর্ণ ফেক। দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে, ঠিক আছে, এইটা সম্পূর্ণ মানে ভুল কথা। ইউনিয়ন রুমে মেসাজের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। আজ দেখতে পাচ্ছি আমরা আজকে দিদির জমানায় ছাত্রীদের নেতাদের মাথা টিপতে হচ্ছে, আরো কত কি সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে হচ্ছে, খাতিরদারি করতে হচ্ছে, তারাই জানেন। সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে এখানে ওরা এই সমস্ত মানে ছাত্রীদের সঙ্গে বোনেদের সঙ্গে নোংরামির জায়গায় পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এখন কোথা থেকে কি ভাইরাল হচ্ছে বলা খুব মুশকিল। আজকালকার দিন প্রত্যেকের হাতে ফোন, এখন কে ইয়ার্কি মেরে করেছে, কে জুলুমের শিকার হয়েছে, ওই ধরনের কাণ্ড কারখানা যদি সত্যি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে, সেটা বন্ধুত্বপূর্ণ হোক বা একেবারে ভাতৃপ্রতিমভাবে হোক, যাই হয়ে থাক, মানে সেটা জায়গা ওটা নয়। এই ঘটনায় বারবার ফোন করেও প্রতিক্রিয়া মেলেনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত হালদার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তাকে এই রাজ্যের মানুষ চিনেছেন 2023 সালে বৃহত্তর জনসমাজ চিনল যখন 21শে জুলাইয়ের মঞ্চের ওপর থেকে রাজন্না হালদার, আমার ধারণা যে তার আগে বা তারপরে রাজন্নার বয়সী কেউ ওই মঞ্চে ভাষণ দেওয়ার সুযোগ পাননি। সেই রাজন্না একেবারে স্পষ্ট একাধিক ইস্যু তুললেন এবং এই যে প্রতিবেদনটা এক্ষুনি আপনারা দেখলেন, তারপরে রাজন্নার প্রতিক্রিয়া হচ্ছে যে কলেজে কলেজে দাদাতন্ত্র চলছে। রাজন্না ঠিক কি বলেছেন দেখাবো। দুর্ভাগ্যের বিষয় যে এটা প্রমাণিত হয়ে গেল, এই সব দাদারা এখনো রয়েছে। এইটাই তো সেই দাদাতন্ত্র যেটার কথা আমি বলেছিলাম। খুব খারাপ লাগছে আজকে যে আমার দলেরই আবার আরেক কর্মীকে, আবারই দলের আরেক কর্মীর দ্বারা সেই অপদস্থ হতে হলো এবং সেই তত্ত্বই আবার উঠে এলো। একজন জনপ্রতিনিধি তিনি এই অভিযোগ করছেন যে তার সঙ্গে এরম এরম আচরণ হয়েছে, তারপরেও কিভাবে সেই সব মানুষদেরকে কোনো সাংগঠনিক দায়িত্বে রাখা হয়, এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। যে খুশি যা খুশি বলতে পারে, সেটা তার ব্যক্তিগত রুচির পরিচয়, কিন্তু আমার ব্যক্তিগত রুচির পরিচয় এটাই যে আমি চাই এই দাদাদেরকে শনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া। দেখুন, 2023-এ রাজন্নার ভাষণের একটা অংশ খুব জনপ্রিয় হয়েছিল যে জুলমি জব জব জুলম করেগা। তো দলের মধ্যে মোটামুটি তৃণমূল কংগ্রেস যে সুরে আক্রমণ করছে রাজন্নাকে, তার মূল বক্তব্য যে দলের মধ্যে যখন এই রকম জুলম হচ্ছিল তখন রাজন্না কেন দলকে জানাননি, এবং কেউ কেউ কটাক্ষে আর এক ধাপ এগিয়ে বলছেন যে রাজন্না কিসের অপেক্ষা করছিলেন আরও একবার ওই 21শে জুলাইয়ের মঞ্চে ওঠার। রাজন্নার সময় শুরু এখন। খুব খারাপ লাগছে সুমনদা যে আজকে এরকম একটা পরিস্থিতিতে আমাকে বক্তব্য রাখতে হচ্ছে এবং আমাকে এটা বলতে হচ্ছে যে এরকম আরও দাদাতন্ত্র বা এরকম আরও মনোজিৎ মিশ্রের মতো দাদারা বর্তমান রয়েছে। লজ্জার এখানেই যে আজকে আমরা তো বিরোধীদের একটা করে ফাউ গোল দেওয়ার সুযোগ দিয়ে দিলাম। আমার লজ্জা এখানেই যে আমরা আমাদের কর্মকাণ্ডের দ্বারা এটা বুঝিয়ে দিলাম যে আমরা কুসন্তান। আমি আগেও বলেছি, এখনো বলছি, কুসন্তান যদি বা হয় কুমাতা তবু তা নয়, আমরা এটা জানি। তো আমরা কুসন্তানের পরিচয় আবারও দিয়ে দিলাম এবং আজকে এই বক্তব্যটা তুলে ধরার জন্য কাউকে না কাউকে তো বলতে হবে। আমি তো দল বিরোধী নই, এটা আমি বারবার বলেছি, আমি আজকেও বলছি, পরেও বলবো, আমি দল বিরোধী নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল বলতে বুঝি এবং আমি দল বিরোধী নয় বলেই বারবার এই কথাটা বলতে আমাকে বাধ্য হতে হচ্ছে যে আমরা কিন্তু কুসন্তানের পরিচয় দিতে পারি না। আজকে যখন শতরূপদা বললেন, আমি দুটো যোগ করবো। এক হচ্ছে যে তোমাকে কিন্তু দল বিরোধী, কোট আনকোট দল বিরোধী কাজের জন্যই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, এবং দুই হচ্ছে যে তুমি নয় সাসপেন্ডেড, আজকে যিনি মুখ খুলেছেন পাপিয়া হালদার, তিনি কিন্তু দলেরই কাউন্সিলর, কিন্তু প্রায় দেখবে হুবহু ইস্যুটা তুমি যা বলছো সেই রকমই বলছেন যে দলকে জানিয়েও ফল হয়নি, উপরন্তু প্রমোশন হয়েছে। একদমই এটা মানে খুব অপ্রাসঙ্গিক লাগছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যে দল বিরোধী শব্দটা। ঠিক কথা বলছো একদম। এই যে বক্তব্যটা তুলে ধরছেন, যিনি তুলে ধরছেন তিনি তো জনপ্রতিনিধি। এটা তো আমাদের ভাবতে লজ্জা লাগছে যে একজন জনপ্রতিনিধি যেই দল থেকে তিনি হয়েছেন সেই দলেরই আর এক কর্মী সম্পর্কে এটা বলছেন, বলতে বাধ্য হচ্ছেন, এবং এটা আজকে বলেননি,
এটা 1.5 বছর আগে আমি তোমাদেরই মিডিয়া চ্যানেলের মাধ্যমে দেখেছি, 1.5 বছর আগে তিনি সেই কমপ্লেনটা করেছিলেন। আমার বক্তব্য তারপরেও তাকে কিভাবে সাংগঠনিক পদে নিযুক্ত করা হলো এই প্রতীক দেকে, যার বিরুদ্ধে কমপ্লেন। আমার বক্তব্য তারপরেও কেন গুরুত্বপূর্ণ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না। এক্ষেত্রে আমাকে অনেকেই বলছে বা বলবে যে তুমি তো দল বিরোধী কথা বলছো। আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তো ফোন করে বলে দেননি সোনারপুর বিধানসভা, সোনারপুর দক্ষিণ বিধানসভার কাউকে যে না প্রতীককে নিতেই হবে, আমি চাইছি প্রতীককে নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফোন করে বলে দেননি যে হ্যাঁ প্রতীককে নিতে হবে। কিন্তু ভাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ভাঙিয়ে আমরা দল করছি, আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরে গেলে আমাদের কোনো যোগ্যতা থাকবে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা প্রতিষ্ঠা করেছেন আমরা সেটা কেন প্রতিষ্ঠা করতে পারছি না? আমার প্রথম বক্তব্য এখানে। দ্বিতীয় বক্তব্য, আজকে আমি প্রতিবাদ করেছি বলে বিভিন্ন রকমের শেমিং এর জায়গায় আমি রয়েছি, সেটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাবা, আমার পরিবার, আমার বাবাকে নিয়ে শেমিং এর জায়গায় নামানো হচ্ছে, এটা কোন রাজনীতির জায়গা দেখছি আমরা? আমার এটা প্রশ্ন, এটা কোন রাজনীতি দেখছি? যেই রাজনীতি একসময় বিধানচন্দ্র রায়রা করতেন, ইন্দিরা গান্ধীরা করতেন, এই কোন রাজনীতির জায়গা দেখছি? আজকে বলা হচ্ছে যে আমি যখন রাম বাম সেম সেম বলেছি, শতরূপদা বললেন যে তখন আমি কেন প্রতিবাদ করিনি। কে বলেছে আমি প্রতিবাদ করিনি? আমি আরজি করার সময় প্রতিবাদ করেছি, আমি যাদবপুরে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার সময় র্যাগিং এর সময় প্রতিবাদ করেছি, আমি আজকেও প্রতিবাদ করেছি। আমার দেখা 3টে ঘটনা আমি প্রতিবাদ করেছি। আজকে রাম বাম সেম সেম আমি শব্দটা বলেছিলাম, বামেদের তো এত বলার কোনো জায়গা নেই। বানতলা ধানতলা তো আমরা দেখেছি, আমরা দেখে বড় হয়েছি বা আমরা শুনে বড় হয়েছি। আমরা বলবোটা কাকে, বলবোটা কোন জায়গায়? আমি দল বিরোধী নই, আমি দলের মধ্যে থেকে শুদ্ধিকরণের জায়গা চাই। আমি সেই শুদ্ধিকরণের জায়গা চাই বলেই আজকে এই যে দাদাতন্ত্র উঠে আসছে, আমি চাই সেগুলো দ্রুত, সেই অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। এক্ষেত্রে আমি একটা প্রসঙ্গ অবশ্যই উল্লেখ করবো যে অ্যারিস্টটল তো পলিটিক্স শব্দটা আমাদেরকে শিখিয়েছিলেন। তো তার পলিটিক্স ছিল পলিস শব্দ থেকে, পলিস। তো পলিস শব্দ মানে হচ্ছে স্টেট বা সিটিকে বোঝায়। তিনি পলিটিক্স বলতে বুঝিয়েছিলেন যে কি করে এই স্টেট বা সিটিতে সিটিজেনদের ভালো রাখার জন্য বা কি করে সিটিজেনদের সব সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অর্গানাইজড হতে হবে আমাদেরকে। আমাদের অ্যারিস্টটলের পলিটিক্স, আমি শিক্ষিত বলে বলতে পারছি, আমরা অ্যারিস্টটলের পলিটিক্স পড়ে বড় হয়েছি। আর আজকে আমরা কোন পলিটিক্সকে দেখছি, যেই পলিটিক্সে আমার বাবাকে ছাড়া হচ্ছে না, আমার বরকে ছাড়া হচ্ছে না, আমাকে ছাড়া হচ্ছে না, দুদিন পর আমার মাকে নিয়ে কোনো না কোনো তথ্য উঠে আসবে। আমি এই পলিটিক্স থেকে বড় হইনি, আমার বাবা মা এই পলিটিক্স থেকে আমাকে বড় করেনি। এবং আজকে যারা এটা করছে, শুধু আমার দলের লোক, শুধু বিরোধী লোক আমি এটা বলবো না, তারা রাজনীতির ময়দানের লোক, আমি এটা বলবো। রাজনীতি এটা নয় যেখানে আমাকে ভিকটিম শেমিং বাদ দিন, আমি ভিকটিম কি ভিকটিম নই সেটা মানুষ বিচার করবে। যেখানে আমার পরিবারকে টেনে এনে শেমিং করা হচ্ছে, সেটা পলিটিক্স হতে পারে? আজকে বিভিন্ন অনেকে তো অনেক কথা বললো, এখানে আমি একটাই কথা বলে শেষ করব। অনেকে তো অনেক কথা বলবো যে এই রাজ্যে ধর্ষণ হচ্ছে, ওই রাজ্যে ধর্ষণ হচ্ছে, আমার রাজ্যে ধর্ষণ হচ্ছে, আমার রাজ্যে কি হয়েছে না হয়েছে। আমরা কেন এইটা বলতে পারছি না যে ধর্ষণকে বন্ধ করার জন্য কলেজ প্রেমিসেসে অন্তত আমরা কিছু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করি, যেটা আমি আর প্রান্তিক ইতিমধ্যে করেছি। আমরা কিন্তু বিসিআইকে চিঠি লিখেছি, আমরা পিএমকে চিঠি লিখেছি, আমরা সিএমকে চিঠি লিখেছি, আমরা এডুকেশন মিনিস্ট্রি অফ ইন্ডিয়াকে চিঠি লিখেছি, এডুকেশন মিনিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গলকে চিঠি লিখেছি। আজকে কোনো কলেজে মহিলা ফিমেল গ্রিভান্স সেল নেই কেন? কেন থাকবে না? আমরা সেইটার দাবি করে চিঠি লিখেছি। ঠিক, এটা বেসিক। এবং সবথেকে বড় কথা যে বহিরাগতদের ঢোকা বন্ধ করতে হবে। কেন রাত 12টার সময় কলেজের দরজা খুলে যাবে? আমি পরের প্রতিবেদনেই দেখাবো যে সেখানে গিয়ে মদের আসর বসবে। সিম্পল জিনিস বলা হয়, দেখো এতক্ষণ ধরে কথা শুনছিলাম, ওর স্টোরিটা সত্যি পেনফুল, স্টোরি না ফ্যাক্ট, পেনফুল না। আমার প্রশ্ন হচ্ছে ছাত্র নেতৃত্ব তো নেত্রী, উনার এগেন্সে যখন এত কিছু হচ্ছিল, আমি কি জিজ্ঞেস করতে পারি ওকে এখনো পর্যন্ত কি থানায় অভিযোগ করেছে কোনো? এখনো পর্যন্ত একটা মেয়ের মফ ইমেজ যদি ঘুরে বেড়াচ্ছে, এআই হোক যাই হোক, মফ ইমেজ ঘুরে বেড়াচ্ছে, একটা নেত্রী হিসাবে তার দায়িত্ব এই প্রবলেম যাতে অন্য কারো না হয়, আর বোন এতগুলো কথা বলছেন, মানে ছাত্র পরিষদের নেতৃত্ব। আচ্ছা, উনি জানেন না তৃণাঙ্কুর একটা চোর? উনি জানেন না জিটিএ দুর্নীতি তৃণাঙ্কুরের নাম আছে? ব্যক্তিগত প্রশ্ন, কে চোর কে রেপিস্ট সেটা জানা আমার কাজ নয়, কে চোর কে রেপিস্ট সেটা জানা আমার কাজ নয়। আমার কাজ কি আমি বলছি, আমার কাজ কি, আমি যদি এরকম ঘটনা ঘটে তার বিরোধিতা করা আমার কাজ। কমপ্লেন করা নয়। আর অবশ্যই বলছি, পাপি হালদার তো কমপ্লেন করেছিল,
পাপিয়া হালদার তো কমপ্লেন তুমি করেছিল। তোমার অভিযোগটা ডেঞ্জারাস, কমপ্লেন করেছিলে। আমি তুমি এখানে বলছো একটা থানায় কমপ্লেন করেছো। আমি প্রথম কমপ্লেন করেছি, আমি কাকে কমপ্লেন করেছি কাকে করিনি সেটা আমি জানি এবং আমার দল জানে। আমি প্রথম কমপ্লেন আমার দলকে করেছি। দলটা তো প্রশাসন নয়, আমার কাছে আমার দল সবথেকে বেশি। দলই প্রশাসন। আমার কাছে দল এটাই তো প্রবলেম। আমি বুঝতে পারছি না বিরোধীরা এতটা কনফিউজ কেন, কারণ ওই কবির সুমন একটা সুন্দর গান ছিল রাস্তার নাম পাল্টায়। এইটা তো কিছু বললেন না, খানিকক্ষণ আগে ওরা বলছিলে যে এখন থেকে বিজেপি ওকে সমর্থন করছে। এখানে যেখানে তরুণ জ্যোতি প্রায় বক্তৃতার মাঝখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছিল, মানে ফেসবুকে যেরকম পাঠায় সেরকম বক্তৃতার মাঝখানেই বলছিল প্রায় একজন মেয়ের সাথে এটা খারাপ ওর দলের মেয়ে। না না, যেভাবে সহানুভূতির সুরে বলছিল, তোমরা আরে ভাই বলতে দেবে তো, তোমরা অদ্ভুত, তোমার দলের মেয়েটা। আমি শুধু একটা জিনিস অবাক হচ্ছি যে রাস্তার নাম পাল্টায় একদিন, ধারা বদলায় মাউসে তুমি চিন, এটা বিখ্যাত গানের লাইন। আমি অবাক লাগছিল যে শতরূপ ঘোষ, যে দীপশিতারা একদিন ওই যে লাইনটা দিয়ে শুরু করলে জুলমি জব তক জুলম করেগা বলেছিল স্লোগান চোর, তার হয়ে আজকে যখন গলা ফাটাচ্ছে দুটো আলাদা ইস্যু। অরূপ কিন্তু আমি বলছি তুমি দেখো 4 দিন আগে রাজন্যা এবং আজকে পাপিয়া। অরূপ তুমি আমি ভেবেছিলাম যে তুমি এইটার উত্তর দেবে যে 4 দিন আগে রাজন্যা আর আজকে পাপিয়া হুবহু এক কথা বলছে যে দলকে জানিয়েছিলাম। তুমি ভুলে যাও যে তরুণ জ্যোতির আইনি ব্যাখ্যা যে কেন দলকে কেন থানায় জানায়নি। আমি বলছি সে তো দলকে জানিয়েছিল, দুজন বলছে প্রকাশ্যে বলছে দল ব্যবস্থা নেয়নি। সেটা জানাক দলকে, দলকে জানালে কোন ফরমে জানিয়েছে, আমি মুখে বললেই তো শেষে আসবো, আগে হবে না বারবার। আমি বলছি যে তৃণমূল কদিন আগে ঘোষণা করেছিল না যে ওদের 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছে। এমন একটা দল যা 3খানা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, একটা নয় 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি। বলতে পারো না শতরূপ, তার কারণ হচ্ছে এই শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় একদিন কে ছিলেন? পার্থ চট্টোপাধ্যায়। ওই যাক আমি কথা বলছি, মানে ওনার সিদ্ধান্তগুলো সঠিক ছিল না বেঠিক ছিল, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। আমি একটা কথা আমি দেখলাম, ওনাকে তরুণ জ্যোতি জিজ্ঞেস করলো যে কমপ্লেন করেছে কিনা, উনি একটা উত্তর দিলেন যে পাপিয়া হালদারও তো কমপ্লেন করেছিল। কি হলো? ঠিক কথা, যে পুলিশে কমপ্লেন করলে যে কিছু হয় না সেটা তৃণমূলের 21 জুলাই মঞ্চে ভাষণ দেওয়া একজন নেত্রী এটা জানেন, নেত্রী হোক বা কর্মী হোক বটে। দ্বিতীয় কথা হচ্ছে যে অরূপদার যুক্তিটাও চমৎকার, যে যেহেতু একটা সময় ওনাকে স্লোগান চলে বলেছি, অতএব ওনার ছবিকে নিয়ে যদি আজকে নোংরামি হয় তাহলে সেটাকে নিন্দা করতে পারবো না। খুব ভালো যুক্তি। 3 নম্বর কথা হচ্ছে আমি এই যে স্লোগান চোর, আমি এখনো বলছি স্লোগান চোর, কারণ আমরা সবাই জানি ওটা ভগৎ সিং এর স্লোগান ছিল, জুলমি জব জব জুম করেগা। তো সেটাকে উনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে নিয়ে বলেছেন, যে বলেছেন ওনার ইচ্ছে। আমি আপনার মাঝখানে বলিনি, আপনি আবার আপনার সময় বলবেন। আর যে সমাবেশে আসেন সেখানে যদি এত চালচোর গরুচোর থাকে, একটা স্লোগান চোর থাকবে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এইটুকু বলছি, জুলমি জব জব জুম করেগা সত্তা কি হাতিয়ার হচ্ছে, গোটা লাইনটা ছিল এইটা, সত্তা কি হাতিয়ারটা খুব ইম্পর্টেন্ট কথা। এই যে অপরাধগুলো হয়েছিল বা এক্ষেত্রে হয়েছে, এটা কিন্তু সত্তার হাতিয়ার। ক্ষমতায় থাকার ফলে একটা মানুষের হাতে যে অস্ত্রগুলো এসছে, এই ক্ষমতায় থাকা অস্ত্রের জোরে কিন্তু এইগুলো অপরাধ। আমি তৃণমূলের নেতা, অতএব আমি অন্য ছেড়ে দাও, আমি এমনকি নিজের দলের একজন কর্মীকে ধর্ষণ করলেও যেহেতু আমি ক্ষমতায় আছি সেহেতু পুলিশ কিছু করতে পারবে না। উনি বলছেন পাপিয়া হালদার কমপ্লেন করেছে, কিন্তু তার কোনো ঠিক সত্তার হাতিয়ারই তো অনিতা দেওয়ান থেকে বেশি মালিক হয়, সত্তার হাতিয়ারই হয়। যে আজকে ওনারা বলছেন না কমপ্লেন 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 কমপ্লেন, আমি তো আমার ইমিডিয়েট সিনিয়রকে কমপ্লেন করেছিলাম এক্ষেত্রে, যখন এরকম বিভিন্ন ঘটনা ঘটেছিল, বিভিন্ন মহিলারা বিভিন্ন কথা বলেছিল, আমার ইমিডিয়েট সিনিয়র এক্ষেত্রে বলেছিলেন কমপ্লেন কিড হয়ে গেছো, রাজনীতির কিছু বোঝো না। এটা কিন্তু আমি আমার দলকে ছোট করার জন্য বলছি না, আমি আমার দলের এই গদ্দারদেরকে বের করার জন্য বলছি। তা আমি কমপ্লেন কিড, রাজনীতি তো কিছু বোঝে না, কমপ্লেন কিড হয়ে গেছে, সবসময় কমপ্লেন করে। তো আজকে যখন আমি আমার দলের সুপ্রিম অথরিটিকে জানিয়েছি, আমার কাছে সুপ্রিম অথরিটি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো আমি আজকে তাদের জানিয়েছি, তখনও তো বিভিন্ন বিরোধীদের বলো, আমার দলের লোকেদের বলো, তাদের সমস্যা যে আজকে কেন আমি জানিয়েছি। আমি তো একটা সময় আমার দলের আমার শাখা সংগঠনের অথরিটিকে জানিয়েছিলাম, আমার কাজ হয়নি, আমাকে তাহলে এখন সুপ্রিম অথরিটিকে জানাতে বাধ্য হতে হয়েছে। তাহলে আজকে আমি যখন জানিয়েছি, সমস্যাটা কোথায়? প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয় যে বলছে না পাপিয়াও তো তাহলে জানিয়েছিল, কোনো কাজ হয়নি তার মানে কাজ হয় না, ব্যাপারটা সেটা না। হ্যাঁ বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পাপিয়া বলেছেন কাজ হয় না, না উল্টো কাজ হয়েছে, পদোন্নতি হয়ে গেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমি বারবার বলছি, বলেননি ফোন করে এই পদোন্নতি করে দাও, নিশ্চয়ই বলেননি। আমি আমার মায়ের কাছে, আমি আমার সুপ্রিম অথরিটির কাছ থেকে আশা রাখতে পারি না, আর আমি বিশ্বাস রাখি এটা তিনি বলেননি। তিনি বললে আজকে এটা প্রমাণ দেখাতো ওখানকার কেউ যে এটা হয়েছে কিনা, পদোন্নতির বিষয় ঘটেছে কিনা।
আপনাকে একটা কথা বলছি, আপনি একমত হবেন কি হবেন না সে আপনার ব্যাপার, কিন্তু এটা সত্যি হয়তো আপনি যেটা বলছেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে ফোন করে বলেননি যে ওর পদোন্নতি করে দাও, কিন্তু এটাও কিন্তু ঘটনা আপনাকে মানতে হবে। আপনি বলুন কি পাপিয়া হালদার বলুন কি আরো যারা যারা অভিযোগগুলো করছেন, করার পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে এইটাও বলছেন না যে যার বিরুদ্ধে অভিযোগটা আছে তাকে পদ থেকে সরাও। এটুকু কিন্তু আপনাকে মানতে হবে। একটা জিনিস খুব ক্লিয়ার হচ্ছে, আমরা তৃণমূল সমর্থকরাও মনে করে, এটা আমরা তৃণমূল কর্মীরাও মনে করে, আমরা বলে আসলাম রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, কারণ এরা প্রশাসনের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না। একটা মেয়ে তার বর ফটো পাবলিশ হচ্ছে, পাশাপাশি এইটাও অ্যাপ্রিসিয়েট করো যে দল থেকে ওকে সাসপেন্ড করা হচ্ছে, তা সত্ত্বেও ও এই 8ই জুলাইও বসে বলছে যে দলের ওপর আমার ভরসা আছে এবং সময় তো দিতে হবে। এটাও তো একজন কর্মীর ডেডিকেশন। তো এটাও বিজেপির উপর তরুণ যোগীর অতটা ভরসা নেই, পুলিশ প্রশাসন যা বলে যাচ্ছে বিজেপির উপর তরুণ যোগীর অতটা ভরসা নেই। আমি আবার আমার মূল বিষয় এবং মূল ঘটনায় আসব। আজকে এই কয়েক ঘন্টা আগে একেবারে দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জ, সেখানে ITI কলেজে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে চলে এলেন, একেবারে পোস্টার ছবি ইত্যাদি নিয়ে, যে একই ধরনের অভিযোগ যে আর একটা ম্যাঙ্গো গ্যাং। তাদের বক্তব্য, সঞ্জয় চৌধুরী তিনি তৃণমূল কর্মী বর্তমানে, তার বক্তব্য যে পুরোটা একেবারে ভিত্তিহীন অভিযোগ। কিন্তু একই রকম রাতে কলেজের দরজা খুলে দেয়া হচ্ছে, সেখানে পার্টি হচ্ছে, মদ্যপান হচ্ছে এবং যা যা বাকি দীর্ঘ তালিকা, প্রতিদিন বলতে ভালো লাগে না সেই তালিকা, কি অভিযোগ এবং যার বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য। পাশাপাশি গড়িয়াহাট ITI তে নোংরামো হতে দিচ্ছি না, দেব না, অবিলম্বে এই নোংরামোগুলি বন্ধ করতে হবে। যখন তখন জন্মদিন পালন করে, ভোজপুরি গান চালিয়ে নাচানাচি করে, আর যা যা বলতে আমাদের মা বোনেরা শুনবে তো আরো বলতে খারাপ লাগছে। সাউথ ক্যালকাটা ল কলেজের পর এবার বালিগঞ্জ ITI-তে দীর্ঘদিন ধরে মনোজিৎ মডেল চালানোর অভিযোগ উঠল কলেজেরই প্রাক্তনী, তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও বর্তমানে তৃণমূল কর্মী সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে। পাস আউটে 13 বছর পরেও কলেজে এসে দাদাগিরি, রাত বিরেতে কলেজের ভেতরে জন্মদিন পালন, চটুল ভোজপুরি গান চালানো, যখন তখন মহিলাদের কলেজে ডেকে পাঠানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে প্রাক্তন ছাত্র তৃণমূল কর্মী সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে। জানিয়ে মঙ্গলবার কলেজের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন 68 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। স্টুডেন্টরা গড়িয়াহাট ITI এ কি করছে? জবাব চাই, জবাব দাও। আমরা এই মুহূর্তে গড়িয়াহাটে ITI কলেজে রয়েছে এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখাবো, 3 জন চেয়ারে বসে রয়েছেন, সানগ্লাস পরে যিনি রয়েছেন, লাল মার্ক করা। স্থানীয়রা দাবি করছেন এনার নাম সঞ্জয় চৌধুরী। স্থানীয় বাসিন্দাদের দাবি 2012 সালে বালিগঞ্জ ITI থেকে পাশ করেন সঞ্জয় চৌধুরী। অভিযোগ পাস আউটে 13 বছর পরেও তার অঙ্গুলি হেলনেই কলেজ চলে। আমাদের অভিযোগ হচ্ছে এই কলেজে রাত্রেবেলা অনেক কিছু নোংরামি হয়, জন্মদিন পালন হয় এবং ভোজপুরি গান এমনভাবে চালায় যে গানগুলি শোনার মতন নয়। 13 বছর ওই কলেজে রাজত্ব চালিয়ে যাচ্ছে, জন্মদিন পালন করছে, মেয়েদেরকে যখন তখন ডাকছে। ফালতু মিথ্যা। ও তো আমাদের কাছে টাইম আছে, গান শুনবো, জন্মদিন পালন হবো, ও শাসক দলে ও তো কর্মী হিসাবে ও তো কাজকর্ম আছে আমাদের উপর। সামনে 21 জুলাই আছে, 2023-এ আমি পাস আউট। কিন্তু লোকাল লোকজন বলছে আপনি 12 সালে পাস আউট আছেন। CPM লোক তো অনেক কিছু বলতে পারে। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে সঞ্জয় চৌধুরীর একাধিক ছবিও সামনে এনেছেন স্থানীয় বাসিন্দারা। মনোজিৎ মিশ্রের মতো সঞ্জয় চৌধুরীও বেশ প্রভাবশালী বলেই স্থানীয়দের একাংশের দাবি। এই গাড়ি, এই কালো রঙের গাড়ি, স্থানীয়রা দাবি করছেন যে এটা সঞ্জয় চৌধুরীর গাড়ি এবং এই সঞ্জয় চৌধুরীর গাড়ি কলেজের মধ্যে, বালিগঞ্জ ITI এর কলেজের মধ্যে যে একটা জায়গা, সেই জায়গার মধ্যে পার্ক করা। যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে বিভিন্ন রকমের স্টিকার দেখো, একদিকে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ, অন্যদিকে VIP কার পার্কিং থেকে শুরু করে বিভিন্ন স্টিকার। সরকারি কলেজের ক্যাম্পাসের ভেতর পার্ক করে রাখা কলেজের প্রাক্তনী ও তৃণমূল কর্মীর ব্যবহৃত গাড়ি, লাগানো রয়েছে তৃণমূলের পতাকা। এই যে কালো গাড়িটা, এটা কি সঞ্জয়? হ্যাঁ। কতদিন ধরে পার্ক করে এখানে? আমি বলতে পারবো না, আমি 2019 সালে জয়েন করেছি এখানে। আপনি কি রোজই দেখেন গাড়িটা এখানে আছে? হ্যাঁ। আমি জানি না, আমার কাছে একটা গাড়ি আছে। ওটা সকালে 10টার সময় কলেজের টাইম ছাত্ররা নিয়ে ঢুকে, তারপরে 5:30 আগে গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। আমি ছাত্রদের গাড়ি, আমি কখনো কাজকর্ম পড়লে আমি ব্যবহার করি। কসবাকাণ্ডের আবহে বালিগঞ্জ ITI-এর এই ছবি সামনে আসার পর চরমে উঠেছে চাপানুতোর। প্রত্যেকটি কলেজ ইউনিয়নগুলোতে এই ধরনের সমস্যা তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, যারা নিজেদেরকে ছাত্র নেতা বলে পরিচয় দেয়। এদের কান ধরে কলেজ এবং এই সমস্ত বিশ্ববিদ্যালয়, ITI এসব থেকে বের করে দেওয়া উচিত। তৃণমূলের যদি একটা ভালো সংগঠক, সে পাস করে গেছে, অন্য কাজ করে, সে যদি কোনো কারণে সংগঠনটাকে গাইড করে দেয়, করে দেয়, তাতে দোষের কি আছে? মানে তার মধ্যে তো খুব একটা দোষের কোনো কারণ নেই।
উত্তেজনা থাকায় কলেজে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। যদিও অধ্যক্ষ এদিন ছিলেন না। ময়ূক ঠাকুর চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই প্রতিবেদনটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কলকাতা হাইকোর্ট কত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ইউনিয়ন রুমগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নির্দেশটা দিয়ে। তার কারণ হচ্ছে 13 বছর আগে যিনি পাশ করে বেরিয়ে গেছেন তিনি কলেজের ত্রিসীমানায় আসবেন কেন? প্রতিদিন আসা তো দূরস্থ। আমি বলছি, একদিকে ছাত্র নির্বাচন হবে না, আর একদিকে এই ম্যাঙ্গো বাহিনী যারা হয়তো অন্য সময় ভোটের সময় ভোটের কাজে লাগে তাদের 7 খুন মাফ। টিএমসিপির অসংখ্য, আমি আবার বলছি যে কোনো একটি রাজনৈতিক দল কেন স্থায়ী বা অস্থায়ী চাকরি পাবে, কিন্তু নিঃসন্দেহে এই সাউথ ক্যালকাটা ল কলেজে অনেক যোগ্য সৎ পরিশ্রমী হয়তো টিএমসিপি কর্মী ছিলেন, তারা পেলেন না। কে পেলেন? আমি বারবার এই কথা বলি যে সেই ম্যাঙ্গো ইতিমধ্যে এই ঘটনা বাদ দিয়ে যার নামে 11টা ফৌজদারি মামলা, তার জন্য অস্ত্র আইনে মামলা কলকাতা পুলিশের করা, শ্লীলতাহানি থেকে পুলিশের পিসিআর ভ্যান ভাঙা, পুলিশ কর্মীদের মার, চুরি চালানো, সব কিছু মামলা ছিল। 11টা মামলা ছিল এবং 3 বার সে গ্রেফতার হয়েছে। আমি খুঁজে খুঁজে তাকে ওই অস্থায়ী চাকরিটা দিলাম। এর প্রায় 2 সপ্তাহ আগে আমি যখন প্রথম দিন, সম্ভবত শুক্রবার ছিল, ওই ম্যাঙ্গো মডেল শব্দটা আমি প্রথম ব্যবহার করেছিলাম। আমি সেইটা নিয়ে আরও একবার ডক্টর নজরুল ইসলামের কাছে যাব যে সব কলেজে এই পচা আম ঝুলছে এবং কচি বয়সে ছাত্রনেতা বয়স পাকলে সেই কর্মী হিসেবে গোটা কলেজটাকে কার্যত নিয়ন্ত্রণ করছে। স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। আপনারা দেখে থাকবেন যে গত 2 সপ্তাহ ধরে আমরা একটা সিরিজ দেখাচ্ছি যে কতগুলো অস্থায়ী পদ, কারা কারা চাকরি পেয়েছেন এবং যারা পেয়েছেন তাদের সঙ্গে টিএমসিপির যোগ কতটা নিবিড়। অর্থাৎ প্রাক্তন টিএমসিপি কর্মীরাই শুধু চাকরি পেয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ আনফর্চুনেটলি দাগি। মানবেন নজরুল? একটা জিনিস আমি প্রথমে বলে দিতে চাই যে বিএচইউ আইআইটিতে কোনো অপরাধ হয়েছে অথবা বাম আমলে কোনো অপরাধ হয়েছে, সেটা তৃণমূল আমলে হলে আর অপরাধ থাকে না, এরকম নয়। দ্বিতীয়ত, আমাদের একজন প্যানেলিস্ট যেটা বললেন যে নিচের দিকের লোকেরা দুর্নীতি করছেন, মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি এগুলোতে নিশ্চয় জড়িত নন। আপনি একটা ইন্টারভিউ করেছিলেন শাসক দলের মুখপাত্র, অন্য কথা বলছি না, তিনি আপনার এখানে এসে কি বলেননি যে পার্থ চ্যাটার্জিরা যে টাকা নিয়ে চাকরি বিক্রি করছিলেন সে খবর দলের কাছে ছিল? একদম, শিক্ষা দুর্নীতি দল জানতো তো এখানে সারা ভারতে এবং এই রাজ্যের সর্বোচ্চ নেত্রী কে? এ রাজ্যের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে? তো দল যখন জানতেন তখন মমতা ব্যানার্জি জানতেন না? তো মমতা ব্যানার্জি জানার পরও তো শিক্ষা দুর্নীতি হয়েছে। শুধু শিক্ষা দুর্নীতি নয়, আমার কন্যাসম মেয়েটি যা বললেন তার ধারণায় ভুল আছে। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে এ রাজ্যে কোনো দুর্নীতি হয় না। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এই যে ম্যাঙ্গোর কথা আপনারা বলছেন, ম্যাঙ্গোর সঙ্গে অনেকের ছবি আছে, আমি মেনে নিলাম, কিন্তু তিনি একজনের যে নাম বলছে তার সঙ্গে 1-to-1 ছবি আছে। একজন লোক কখন আমার সঙ্গে এসে 1-to-1 ছবি তুলতে পারে আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু নজরুলদা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যুক্তিতক্ক অনুষ্ঠানের নিয়মিত স্পিকার, আপনি যখন স্টেজ থেকে নামেন একাধিক লোক, আমি ধরে নিচ্ছি কেউ একজন 1-to-1 ছবি আপনার সঙ্গে তুলতেই পারে। আর যে কোনো রাস্তাঘাটে আজকাল সোশ্যাল মিডিয়া, আমি পুলিশের তদন্ত 3 দশক থেকে করেছি, তা আমার কথা একটু গুরুত্ব দেন। আমি বইমেলা গেলাম, তুলতে পারিনি, আপনার যুক্তিতর্ক অনুষ্ঠানে তুলতে পারে, রাস্তায় তুলতে পারেন। আপনি এটা ব্যাখ্যা দিন যে ওই ছবিটা কোন যুক্তিতর্ক অনুষ্ঠানে তোলা হয়েছিল 1-to-1? আমি যেটা বলতে চাইছি, ছবিতে সব সময় বলে না আমার পাশে এসে কেউ ছবি তুলতে পারে, কিন্তু ছবি মিথ্যে কথা বলে না, অনেক সত্যি কথা বলে মুখের কথার চেয়ে। আমি যেটা বলতে চাইছি, এই যে ম্যাঙ্গো, এই শাসক দলের একজন এমপি বলেছে যে 0 টলারেন্স আপনারা বলছেন, এটা ঘটনা ঘটার আগে না পরে। আমি বলছি যদি ঘটনা ঘটার আগে হতো তাহলে যে 13টা এফআইআর হতে দরকার ছিল না। একটা এফআইআরের পরে ম্যাঙ্গো ওখানে থাকতো না, আর ঘটনা ঘটার পরেও যদি হতো, এই যে 11টা এফআইআর 10টার পরে এই ঘটনার সময় ম্যাঙ্গো ওখানে থাকতো না।
দেখুন বেনারসের, না আমি যোগ করি নজরুলদা, ম্যাঙ্গো কিন্তু এই কলেজ থেকে ওই দেবাশিস চট্টোপাধ্যায় বহিষ্কার করেছিলেন, ওনার মৃত্যুর পর ম্যাঙ্গো ফেরত আসে, আমি এই স্বমহিমায় ফেরত আসে। দেবাশিস চট্টোপাধ্যায় শুধু ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন না, ঠিক তিনি ওয়েব কুপার অর্থাৎ শাসক দলের শিক্ষক সংগঠনের সহসভাপতি ছিলেন। তো তিনিও বহিষ্কার করে তাকে রাখতে পারছেন না, তাহলে তার থেকে প্রভাবশালী কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল কিনা? আমি তো এইটাই বলতে চাইছি যে শুধু কসবা লো কলেজে না, আপনি যে হাওড়া নরসিংহ দত্ত কলেজ বলেন বা গড়িয়াহাট ITI কলেজ বলেন, সোনারপুর কলেজ বলেন, প্রতিটা ক্ষেত্রে যারা এই দিনের পর দিন অপরাধ করতে পারছে এই জন্যই যে তারা ভর্তি থেকে টাকা তুলে, তারা অনুষ্ঠান থেকে টাকা তুলে, গেঞ্জি বিতরণের নাম করে টাকা তুলে, এবং কলেজে কাজের জন্যে বা বাড়ি তৈরির জন্য যে টাকা আসে সে টাকা মেরে শাসক দলের নেতাদের দেন। যেমন করে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে যে কোটি কোটি টাকা ছিল, সে টাকাটা পার্টিরই টাকা ছিল, পার্থ চ্যাটার্জিকে রাখতে দেওয়া হয়েছিল ইলেকশনে লাগবে বলে। নাহলে পার্থ চ্যাটার্জির ঘাড়ে 12টা মাথা নাই যে তিনি চাকরি বিক্রি করবেন। বহুবার দেখানো হয়েছে কেন্দ্রীয় MHRD মিনিস্টার স্মৃতি ইরানির সাথে সেই রেপিসদের ইন্ডিভিজুয়াল ছবি পর্যন্ত রয়েছে, তোমাদের আর্কাইভ থেকে বহুবার দেখানো হয়েছে। ছবি দিয়েই যদি প্রমাণ হতো তাহলে শুভেন্দু অধিকারীর সাথে অনেক কিছু, শুভেন্দু অধিকারীর সাথে নজরুল সাহেবের 1:1 ছবিও থাকতে পারে। তার মানে কি নজরুল ইসলাম বিজেপি হয়ে গেছে? এই কথা একমত, আমি কোনো ব্যঙ্গ করছি না, আন্তরিকভাবে বলছি, আমি অরূপদার সাথে একমত। এবং নজরুল সাহেব যেটা বললেন আমি সত্যি কথা বলছি, আমি যদি আলাদা করে বলা আমি হয়তো পুরোটা একমত নই, কারণ এটা ঘটনা আমরা কোথায় যাব কে ছবি তুলবে পুরোটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই। তবে আমি একটা কথা বলছি, এখানে যেহেতু এতটা ফুটেজ আর ছবি নিয়ে কথা হচ্ছে শতরূপ, মানে আমি বলছি গত 6 মাসে প্রযুক্তি এত অ্যাভেলেবেল হয়েছে এবং সস্তা হয়েছে। আমি বলছি ফ্রি অ্যাপের মাধ্যমে দেশের একদম দেশের প্রধানমন্ত্রী আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর যা ফুটেজ হয়েছে আনবিলিভেবল। আমি বলছি ধরো আমি প্রায় 3 দশক টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আছি, গত 6 মাসে আমি যা AI দেখেছি ওই বাস্তবতা এবং নিখুঁত। আমি আমার আশঙ্কাটা আমি অন ক্যামেরা আমার বলে রাখা উচিত যে আমার আশঙ্কা যে এই 9 মাস পরে যে নির্বাচনটা হবে অত্যন্ত এক অর্থে কদর্য নির্বাচন হবে। কেন বলছি যে তার কারণ এই মানে ভয়ঙ্কর রকম মিথ্যে ফুটেজ সামনে সার্কুলেটেড হবে এবং যেটা সত্যি মিথ্যে ধরা আমি জানি না ফরেন্সিক এক্সপার্টরা পারতে পারেন, আমাদের মতো মানে 3 দশক টেলিভিশন বা অডিও ভিজুয়াল মিডিয়ামে কাজ করা চোখেও ধরতে অসুবিধা হচ্ছে, এতটা নিখুঁত। হ্যাঁ, আমি একদম একমত হয়ে বলছি যে প্রথম কথা হচ্ছে এই যে ছবিগুলো এসছে এই ম্যাঙ্গোর সাথে যে তৃণমূল নেতার কেউই এখন অব্দি বলেনি ছবিগুলো AI। এক দ্বিতীয় কথা আমি এখানে একমত যে নজরুল সাহেবের সাথে পুরোটা একমত নই, কারণ আমরা ধর একটা বিয়ে বাড়িতেও গেলাম, কে ছবি তুললাম, আমি কি তার এখন বাপ ঠাকুরদার নাম জেনে তারপর তার সাথে ছবি তুলবে? হয় না কখনো। কিন্তু আমি এইটা বলছি যে পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এটা কিন্তু একটা লোকের সাথে একটা লোকের ছবির থেকে অনেক সিরিয়াস একটা পরিস্থিতি। একটা 44 বছর বয়সী ছাত্র নেতা, সে কলেজ চালায়, তার নাতি নাতনির এখন কলেজে পড়ার কথা, সে 44 বছর বয়সে কলেজ চালাচ্ছে। এক দ্বিতীয় কথা হচ্ছে এই শহরে বাবা ছেলে একসঙ্গে ছাত্র নেতা এক কলেজে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছি একটা কলেজের মধ্যে কেমন একটা তথাকথিত ছাত্র নেতা একটা মেয়েকে টানতে টানতে নিয়ে কোথায় যাচ্ছে না সিকিউরিটি গার্ডের ঘরে যাচ্ছে, যার সিকিউরিটি দেওয়ার কথা তার ঘরে গিয়ে গার্ডকে বলছে তুই এবার বাইরে যা, আমি মেয়েটাকে ভেতরে ধর্ষণ করবো। গার্ড বেরিয়ে আসছে, দরজা বন্ধ করে ধর্ষণ করছে, তার দুটো চামচা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আমি বলছি এইগুলো কার সঙ্গে কার ছবি আছে, কার সঙ্গে কার ম্যাঙ্গোর বিরুদ্ধে তো 11টা FIR হয়েছে না, এটা নিয়ে 12টা, এই শেষটা নিয়ে, এটার আগে এটা নিয়ে 12টা বলছেন। তো প্রথম FIR থেকে আরম্ভ করে যদি এর মাথায় মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির মতো কারো হাত না থাকতো, তাহলে পুলিশের লোকরা তো মমতা ব্যানার্জির অধীনে কাজ করে, তাহলে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না কেন? আর অরূপরা এটা ব্যাখ্যা করুন, আমার কথাটা শেষ করতে তোমার কাছেই যাবো। হ্যাঁ, মানে নজরুল বাবুর কথার যদি যুক্তি ধরতে হয়, বুদ্ধবাবুর সাথে কালে সিং এর ছবি, তার মানে বুদ্ধবাবু কয়লা মাফিয়া ছিলেন, এই সব মানে অদ্ভুত যুক্তির কোনো অর্থ হয় না। নজরুলবাবু যেটা বলেন উনি নিজেও জানেন ওনার এই যুক্তিগুলো দাঁড়ায় না। আমার কথাটা শেষ করতে দিন। আমি বলছি এখানে আপনাদের দলের মুখপাত্র এসে তো স্বীকার করেছেন
যে পার্থ চ্যাটার্জি টাকা নিয়ে চাকরি বিক্রি করছিলেন, এটা দলের কাছে খবর ছিল। আরে আমাকে শেষ করতে দিন না। ছাত্র ছাত্রীরা বলেছিল অঙ্কিতা অধিকারীর কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে গিয়ে তার চাকরিদার মেয়ে করেননি। আমি ফুল স্টপ ডাকলাম এখান থেকে। একেবারে অস্থায়ী চাকরির কথা হচ্ছে। আমি পরিষ্কার উত্তর 24 পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় নাম, সেখানকার ছবি। কলেজে পড়াশুনো ছেড়েছেন বহু বছর আগে, ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। অভিযোগ, সেই সুবাদেই নিজের কলেজেই পেয়ে গেছেন স্থায়ী কিংবা অস্থায়ী চাকরি। শুধু কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে নয়, শহর থেকে জেলা, কলেজে কলেজে মনোজিৎ মডেল ছড়িয়ে রয়েছে বলে অভিযোগ। এবার সেই তালিকায় যোগ হলো উত্তর 24 পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। এই কলেজ থেকেই 2012 সালে পাশ করেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ চৌধুরী। 2015 সালে এই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পান। শুধু তিনি নন, তার স্ত্রীও এই কলেজেই চাকরি পান। আমাদের চাকরিটা রিসেন্ট নয়, এটা 2015 সালের চাকরি। আমি যে কলেজে চাকরি করি সেই কলেজে আমরা ক্যাজুয়াল স্টাফ, সেই কলেজে যে কয়েকজন পার্মানেন্ট স্টাফ রয়েছে প্রত্যেকেই বাম আমলে নিযুক্ত হয়েছিল। আপনার স্ত্রী জয়িতাও এখানে চাকরি পেয়েছেন রিসেন্ট? হ্যাঁ, কলেজে। হ্যাঁ, আমি সবাইকে বলবো বেশি টাকা পয়সা খরচা করবেন না, মাইনের টাকাগুলো জমিয়ে রাখুন। কারণ চাকরিও যাবে, মাইনাও ফেরত দিতে হবে, জেলেও যেতে হবে, তখন এই টাকাটা মামলায় খরচ চালাতে কাজে লাগবে। অশোকনগরের কলেজে টিএমসিপি নেতার চাকরি পাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কলেজের গভর্নিং বডি সভাপতি ও অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। কার্যত দায় এড়িয়েছেন টিচার ইনচার্জও। 2023 সালে তৎকালীন প্রিন্সিপাল মারা যান, তারপরে আমি চেয়ারে বসেছি। এরা তার আগে থেকেই এখানে চাকরি করছে এবং সেই সময় আমি গভর্নিং বডির সদস্য। সুতরাং আমি যেটা চলছে সেই অনুযায়ী কাজ করেছি। এর আগে উত্তর 24 পরগনারই নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, বারাসাত কলেজে টিএমসিপি নেতা ও সদস্যদের চাকরি করার খবর সামনে এসেছে। পাশাপাশি দমদমের মতিঝিল কলেজ, দক্ষিণ 24 পরগনার ভাঙড় মহাবিদ্যালয়, সুন্দরবন মহাবিদ্যালয় এবং কলকাতার আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, মনীন্দ্রচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একাধিক প্রাক্তন নেতাকর্মী চাকরি করেছেন বলে অভিযোগ। প্রত্যেকটা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট একেবারে হাত কাটা দুলাল, কান কাটা বেনু, নাক কাটা রাজু, সব দিদির ভাইরা আছে, মানে পিসির ভাইপোরা, এদের প্রথম ক্যাজুয়াল ঢুকিয়ে দেয়। তারপরে একটা কন্টিনিউয়াস 280 দিন কাজ করলে গভর্নিং বডি রেগুলারাইজ করে দিতে পারে। একটা চাকরি জীবন ধারণের জন্য পাওয়ার অধিকার আছে। আজকে 10, 12, 15 হাজার টাকার চাকরি করছে, তাদের শুধু কটূক্তি করছো। চাকরির বিরুদ্ধে ওনার কিছু বলা উচিত। ওনার কথাটা হচ্ছে তৃণমূলের কর্মী, সে চাকরি পায় কি করে। এই ইস্যুতে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ। দাদাতন্ত্র এটাকে বলা ভুল হবে। তখনও ছাত্র আন্দোলনের মধ্যে, ছাত্র রাজনীতির মধ্য থেকে খুব ডাইনামিক ফিগার যারা ছিলেন তারা এসেছিলেন। তাদের মিটিং মিছিল এবং সংগঠনকে মজবুত করার জন্য এবং রাজ্যের স্বার্থের কথা মনে রেখে তারা অনেক আন্দোলন করেছে। সুতরাং ওদের এই দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করাটা ভুল হবে। তা আমার মনে হয় আরেকটু সংযম হলে পরে ভালো হয়। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সমীরণ পাল, আশাবুল হোসেন, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। একদম উচ্চ নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব জানতেন কিনা সে প্রশ্ন উঠছে। আমার পরের বক্তা রাহুলের কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো যে এই অভিযোগ এটা কিন্তু নতুন নয়। 2018 সালের 21শে জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওপর তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক, সেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটা একেবারে পরিষ্কার টাকা তোলা ইস্যুটাকে অ্যাড্রেস করেছিলেন। তিনি বলেছিলেন ছাত্র রাজনীতি মানে হচ্ছে ছাত্রছাত্রীদের হেল্প করা, টাকা তোলা নয়। যারা মাথার আছেন বিশেষ করে তাদের আমি অনুরোধ করব বিহেভ প্রপারলি। আমি বলছি যে তারপর ছবিটা রাতারাতি পাল্টানো দূরে থাক, কোন দিকে এগিয়েছে এ প্রশ্ন আমাদের পরিষ্কার থাকবে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখাবো। ছাত্র রাজনীতি মানে হচ্ছে ছাত্রছাত্রীদের হেল্প করা, টাকা তোলা নয়। যারা মাথায় আছেন বিশেষ করে তাদের আমি অনুরোধ করবো বিহেভ প্রপারলি।
অর্থাৎ রাহুল, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমার আশঙ্কা এবং খারাপ লাগা হচ্ছে, ঠিক যেমন রাজন্না এইটা নিয়ে মুখ খোলার পর কার্যত একটা বিরাট গোষ্ঠী ওকে মেলাইন করতে নেমে পড়েছে। আজকে পাপিয়া হালদার বলেছেন এখনও রাজন্নার মতো তিনি সাসপেন্ড হননি, কিন্তু এই আমি বলছি আমার আশঙ্কা যে প্রশ্ন তোলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দেবে, হয়তো একেবারে প্রকাশ্যে আবার সোশ্যাল মিডিয়ার টার্গেট হবে তারা যারা টেকনিক্যাল ভাষায় হুইসেল ব্লোয়ার। রাহুল, দেখো, একদম কোথাও ত্রুটি বিচ্যুতি নেই, কোথাও কোনো বিচ্যুতি হয়নি বা কোথাও ভুল হয়নি, এ কথা কেউ জোর করে চিৎকার করে বলছে না। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা অন্যায় হয়েছে সেটা আমরা স্বীকার করছি, এবং যেটা হয়েছে অত্যন্ত কদর্যমূলক কাজ এবং পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। যেটা বক্তব্য আমার, আজকে কার মনে কি আছে, কালকে সে কি করতে পারে কেউ যেমন জানে না, তেমনি আজকে যেমন শুভেন্দু অধিকারী কালকে গত দিন তৃণমূলে ছিলেন। তুমি যেটা ম্যাঙ্গো নিয়ে বললে কার মনে কি আছে, আমি বলি এটা ভয়ঙ্কর ব্যাপার। 11টা কলকাতা পুলিশের এফআইআর করার পরও সে হ্যাঁ মানে গোল্ডেন হার্টেড, এটা আমি ভাববো কি করে। তাই জন্য 2022 থেকে সে কোনো দলে কোনো পদে নেই, কিন্তু আজকে তার চাকরিটা পেল, অস্থায়ী চাকরিটা ম্যাঙ্গোই পেল। সেটা কিন্তু সাংবিধানিকভাবে কোথাও তো লেখা নেই যে কোথাও ছাত্ররা দলে কোনোদিন চাকরি পাবে না, এরকম তো না। কিন্তু আমাকে বলতে দাও শেষ কথা। হ্যাঁ, কলেজ চত্বরে 11টা অপরাধ করার পর সমস্যা কোথায় জানো? শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেস এসে আজকে যদি বিজেপি দিকে এখন অপকর্ম করে, কালকে প্রাক্তন তৃণমূলে তার দায় তৃণমূলকে নিতে হবে, এমন অবস্থায় তার দাঁড়িয়ে গেছে। যদি আজকে শুভেন্দু অধিকারী অপকর্ম করে, তার দায়টা তৃণমূলকে নিতে হবে। এমন দাঁড়িয়ে সে ব্যাপারটা যদি প্রাক্তন হয় তাহলেও কোনো ছাড় নেই। মুশকিল হচ্ছে দাঁড়িয়ে তাও তো ব্যবস্থা নিয়ে মনোনীতকে কোনো দলের পদে রাখা হয়নি, অথচ এই চাকরিটা দেওয়া হয়েছে। কি দলের পদ বলছো? আচ্ছা, দলের পদে থাকে পয়সা পাওয়া যায়, অস্থায়ী চাকরি হলে তো মাইনে পাওয়া যায়। নিশ্চয়ই তদন্তের আওতায় তুমি আবার বলছো, তুমি প্রমোশন দিয়েছো, দিয়ে বলছো যে অবৈতনিক কাজটা ওকে আর করতে হচ্ছে না, আমরা রাখিনি। সেটা তদন্তের আওতায় আসা উচিত, কিন্তু কতগুলো একটা কারা বলেন এসব। আমি একটু বলি, শুনবো, শেষ করো। আমি যেটা বলতে চাইছি, তোমার মাথা থেকে আসতে পারে না। আমি বলি তোমাকে কথাটা। আজকে দ্বিতীয় দেখো, যারা যারা অভিযোগ করছে নির্যাতিতা, আজকে দাঁড়িয়ে দেখো তারা যখন বলেছে, তারা কি কোথাও বলেছে যাদের নামে তারা এফআইআর করেছে বা অভিযোগ করেছে তাদের বাইরে কাউকে অ্যারেস্ট করা হয়নি? বলা হয়নি। কিন্তু যাদের নামে করেছে তার থেকে বরং যে বেশি আরেকজনকে ধরা হয়েছে। আজকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনিকভাবে তার সম্পূর্ণ ঠিক কাজটা করেছে। আজকে সেই বলছে, আমি কেন এখানে রাহুল আমি জোর গলায় তোমার সঙ্গে একমত যে এই কেসে পুলিশ অত্যন্ত দ্রুত এবং তৎপরতার সঙ্গে এক হচ্ছে গ্রেফতার করেছে, তারা পালানোর সুযোগ পায়নি, এবং যে কটা ধারা দেয়া হয়েছে পরে যেগুলো যোগ করা হয়েছে, আমি এটা নিয়ে কোনো আমার অন্তত প্রশ্ন নেই। কিন্তু বড় অদ্ভুত বা কষ্ট বা ব্যথা লাগে, নজরুল সাহেবের মতো একটা দায়িত্ববান মানুষ যখন ফটোর কথা বলেন, ছবির কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দায়ী, তাহলে প্রজ্জ্বল রেহানা নামে এক ধর্ষণকারীর হয়ে প্রচার করার পরেও প্রধানমন্ত্রী দায়ী বলতে হয়? তাহলে আমাকে প্রধানমন্ত্রী কোনো বিষয়ে দায়ী বলো না। আজকে দাঁড়িয়ে প্রজ্জ্বল রেহানা, যিনি এতগুলো মাল্টিপল রেপ কেসে অভিযুক্ত, তার হয়ে যখন প্রধানমন্ত্রী নিজে গিয়ে প্রচার করেন, তখন সেটা ওনার মনে পড়ে না। আজকে মণিমূর্তি বলে একটি কর্ণাটক আড়ালনগরের যে বিধায়ক, সে তার সহকর্মীকে দেখে ধর্ষণ করে, তখন তাদের কথা মনে হয় না? এই বিজেপি দল তোমরা তো সেই জন্যই প্রশ্ন তোলো এবং সঠিকভাবে তোলো। শেষ করি, যে বিজেপি দল এত বড় বড় কথা বলছে, তোমার মনে রাখতে হবে, আমরা মনে ভুলে যাইনি যে কুলদীপ সিংহার সেই ধর্ষণকারীর জন্য এরা মিছিল পর্যন্ত করেছে, আমরা ভুলে যাইনি। আর এটা পশ্চিমবঙ্গ, যেখানে দাঁড়িয়ে অনন্ত মনোযুদ্ধের গলায় মালা পরিয়ে বিলকিস বেগমদের মতো সম্বর্ধনা জানানো হয় না, সেটা মনে রাখতে হবে। এই পশ্চিমবঙ্গ এখানে আমরা এগিয়ে আছি। সুতরাং বিজেপি কি বলছে, ছেড়ে দেওয়ার সময় আমার আপত্তি নেই। সুতরাং একবার নিজেকে আচরণ ধর্ম পরে শিখাও। আয়নায় মুখ দেখতে বলছে, আয়নায় মুখ দেখতে গিয়ে আমি রাহুল দাকে দেখছিলাম, জানো তো, যায় তো যায় আমাদেরই ছিল না, আমি শুধু নজরুলদার কাছে যাবো। আমরা বলি কি সুন্দর এখানে তৃণমূল আর বিজেপি প্রতিনিধি পাশাপাশি বসে বলছে আমরা দুটো একই দল। কিন্তু কেন, মানে উইথ আ ভেরি সিরিয়াস নোট, নজরুলদা কেন বলছেন যে এই ধারাগুলো যথেষ্ট নয় বা আপনার পছন্দ হয়নি? গ্রিভিয়াস একটা ধারা আছে, ওখানে একজন অ্যাডভোকেট আছে। গ্রিভিয়াস একটা সংজ্ঞাটা দেখুন, গ্রিভিয়াস অ্যাক্ট কোনো একটা অঙ্গহানি হতে হয়, নাহলে 15 দিন হসপিটালাইজ থাকতে হয়। সেটা কোথায় এফআইআর কোথায় বের করে দেখান। তারপরে আপনারা যে ভুয়েরিজমের ধারা দিয়েছেন, সেটা তার কনসেন্টে সে যদি কারোর সঙ্গে সেক্স করে বা বাথরুমে যায় বা অন্য কিছু করে, সেই প্রাইভেসি লঙ্ঘন করে যদি ছবি তোলা হয়, এটা তো তাকে রেপ করছে। এখানেও ধারা কী করে প্রযোজ্য হবে? আপনি প্রতিটা ধারা দেখাতে পারি যে পরে যে ধারাগুলো যোগ্য রয়েছে সেগুলো কোনো আমি দুটো কথা বলতে চাই। এক, রাহুল বাবু খুব ভালোভাবে বলতে চান অন্য রাজ্যের উদাহরণ তোলে, আমার চোখে পড়ে কিনা পড়ে,
কিন্তু আমার বলেন না কেন, আমার কথাটা শুনুন, আমার মেয়ে এই রাজ্যের কলেজে যায়, ওই কর্ণাটকে। সেটা দোষ না, আরে না, আমি তো ও রাজ্যের মেয়ে, আমাদের মেয়ে নয়। আমার রাজ্যে ঘটনা ঘটলে আমি বেশি আতঙ্কিত হই, তার জন্য বলি। বলুন না, চল না, চুপ করে থাকলে কি করে হবে? খালি মমতা বন্দ্যোপাধ্যায় মনে থাকে না আপনার? দ্বিতীয় কথা, খালি পশ্চিমবঙ্গ। মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। রাহুল, তুমি অন্য রাজ্যে ভোটে দাঁড়াবে না তো? ব্যবস্থা নেওয়া হয়েছে না, ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তারপরেও কিন্তু আইনে কোথাও বলা নেই যে অপরাধীদের নাম আড়াল করতে হবে, তাদের নাম আড়াল করা হবে। আমি ফিরদৌসের কাছে যাব, পয়েন্ট টেকেন। আমি ফিরদৌস, তার আগে দ্রুত একবার দেখাবো বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আপনারা জানেন যে এই টিম এবং রিপোর্ট এবং এই রাজনীতিতে আমাদের বহু প্রশ্ন আছে, কিন্তু আগে প্রতিবেদন, তারপর সেই প্রশ্নেও আসবো। A high-level independent inquiry by persons of repute or a central agency should be initiated to inquire into this gang rape case and the access and patronage provided to political workers of the ruling party within the government affiliated institute. কসবা কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার সুপারিশ করে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। Police has to investigate on the issue of the erasing of the names. मैंने आप लोगों को मेंशन किया कि नाम इरेज कर दिए गए, मिटा दिए गए, of the accused persons and explain as to why the names of accused named in the original handwritten complaint were erased. Handwritten complaint है लड़की की। Police has to find out the reason behind it, whether it is an attempt to save the real culprits. বাংলায় আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতেও আর্জি জানিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল কসবার আইন কলেজের পরিচালন সমিতি, যার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব। তাঁকেও জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। इतने सारी केसेस होने के बावजूद इसको वहाँ नौकरी में रखा गया है, तो जो अशोक देव है, तृणमूल का जो एमएलए है, जो उसका गवर्निंग बॉडी का चेयरमैन है, इनको एक्यूज्ड क्यों नहीं बनाया जा रहा है? इसीलिए हम कहते हैं कि स्टेट स्पॉन्सर्ड ये गुंडामी और बलात्कार जो भी हो रहा है स्टेट स्पॉन्सर्ड है। इसके लिए कंप्लीटली रेस्पॉन्सिबिलिटी ममता बनर्जी को लेना चाहिए और उनको उस पद में रहने का कोई अधिकार नहीं है। জাতীয় অমুক কমিশন, মহিলা কমিশন, যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে কদিন আগে পুলিশ রেপ করেছে, কনস্টেবল রেপ করেছে স্টুডেন্টকে, পর সারা ভারতে যে ঘটনাগুলো ঘটছে আপনাদের রাজত্বে, আপনাদের রাজ্যগুলোতে, তো সেখানে কি আপনাদের যেতে গেলে টিএডিএ দেয় না, নাকি শুধু পশ্চিমবঙ্গে গিয়ে মিথ্যাচার করলে পরে সব প্রাইজ পাবেন বলে আপনাদের ছেড়ে রেখেছে? সব মিলিয়ে কসবা কাণ্ড ঘিরে তপ্ত রাজনীতির হাওয়া। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিঃসন্দেহে এরপর প্রশ্ন উঠবে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সত্যিই তো তারা মণিপুরে যায় না, মধ্যপ্রদেশ, বেনারস, ইউপিতে ঘটনা ঘটলে যায় না, সব বুঝলাম। তারা জেপি নাড্ডাকে রিপোর্ট দিল এবং তার জিস্ট কি যে সেন্ট্রাল এজেন্সি দিয়ে তদন্ত করতে হবে, ফেয়ার এনাফ। কিন্তু আমার পরের বক্তা যেহেতু আইনজীবী, আমার ফিরদৌসের কাছে প্রশ্ন থাকবে যে আইনের চোখে এই দলীয় টিমের আদৌ কোনো মূল্য আছে কিনা। তো কথা হলো যে এই ম্যাঙ্গো বা মনোজিতের জেঠুদের বিরুদ্ধে যাদের প্রশ্রয়ে এবং আশ্রয়ে তাদের এই শ্রীবৃদ্ধি, তারা শুধু নির্যাতন করছে এবং তার ভিডিও তুলছে, নির্যাতনেই থামছে না, যাদের মদতে হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা। আমি একবার দ্রুত ফিরদৌসের কাছে যাওয়ার আগে রাজন্যার কাছে আসবো যে ইতিমধ্যেই অলরেডি বিজেপির পদ্মফুলের সঙ্গে তার ছবি দিয়ে ইতিমধ্যেই, সেটা তুমি যদি চাও ক্যামেরা দেখাতে পারো, ইতিমধ্যেই বিজেপিতে সে যোগ দিচ্ছে। এটা শুধু সোশ্যাল মিডিয়ায় যে একেবারে কার্যত প্রচার করা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে তা নয়, এটা ক্রমশ যে তৃণমূলের বিরুদ্ধে বা সিস্টেমের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধী দলে যোগ দিতে হবে। যাই হোক, ফিরদৌসের কাছে আসবো আমি যে আদৌ এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং এই ধরনের একটা ব্যবস্থা, একটা টিম, তার রিপোর্ট, তার কোনো আইনি বৈধতা আছে কি ফিরদৌস? দেখুন, প্রথমেই বলি এই রাজ্যে যে সিবিআই তদন্ত করতে পারবে কি পারবে না সরাসরি, এই যে জেনারেল কনসেন্ট ছিল না, সেটা উইথড্র করে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল। ফলে সিবিআই চাইলেও ওই তদন্ত করতে পারে না। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের সামনে এই রাজ্যের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলা হয়েছে এবং ডক্টর সিংভি বলেছেন সিবিআইকে এই রাজ্যের তদন্তের ক্ষেত্রে আনওয়ান্টেড গেস্ট। ফলে এই রাজ্যে কোনো মামলা সাধারণভাবে কি হয়, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট।
পুলিশ সাধারণভাবে তদন্ত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বারবার আদালতে একমাত্র যদি না এক্স্যাক্টলি আদালতের নির্দেশে, আমি ওখানে আসছি, এই রাজ্যে বারবার আদালতের কাছে দেখবেন একটা খুন হয়ে গেল, আদালতের কাছে গিয়ে বলছে যে আমরা এই রাজ্যের পুলিশের কাছে সঠিক তদন্ত পাবো না, আদালত দেখছে না সত্যি সত্যি সঠিক তদন্ত হচ্ছে না, সেই জন্য আদালতই সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। যে অভয়ার মা গেছিলেন এবং এখন তামান্নার মা গেছেন। একদম। এবার আমি বলি, এবং ইভেন এই চাকরি দুর্নীতির ক্ষেত্রেও দেখেছেন যে চাকরি দুর্নীতির মামলা একটার পর একটা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। এবার আমি আসি যে আপনি যে বলছেন না যে এই স্টুডেন্ট ইউনিয়ন নিয়ে, দেখুন স্টুডেন্ট ইউনিয়ন এইটা ফরমেশন করতে হবে 2017 সালে এই সরকারের আমলে আনা একটি আইনের সেকশন 9-এ তারা বলছে যে প্রতিটি কলেজে অন্ততপক্ষে একটা স্টুডেন্ট ইউনিয়ন থাকবে, তার একজন জেনারেল সেক্রেটারি থাকবে এবং কলেজের জিবিতে একজন ওই স্টুডেন্ট প্রতিনিধি সেও থাকবে যাতে কলেজটা সঠিকভাবে রান হয়। কিন্তু আমরা এই রাজ্যে বেশ কিছুদিন ধরে কলেজে ছাত্র সংসদের নির্বাচন দেখছি না, ফলে এই গোটা রাজ্য জুড়ে জিবি সেটা অসম্পূর্ণ জিবি। আমি এবার রাজন্যায় কথা আসি। দেখুন রাজন্যা তো রাজনীতি করতে এসেছিল, সত্যি রাজন্যাদের মতো মেয়েরা বা ধরুন এই তরুণ বা শতরূপ বা অরূপদের মতো ছেলেরা যখন রাজনীতিতে আসে সত্যি সত্যিই সবাই একটু আশা পান যে অন্ততপক্ষে ব্রাইট ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা রাজনীতিতে আসছে। ও তো খুব যথার্থভাবে রাজনীতিতে এসেছিল, 21 জুলাইয়ের মঞ্চে বক্তব্য রেখেছিল, কিন্তু ও ভিক্টিমাইজ কেন হলো? এই রাজনীতির কারণে। কিন্তু সে তরুণ ওকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি একটা অভিযোগ দায়ের করেছো, সে নাই জানতে পারে একটা অভিযোগ দায়ের করেছে। যে দেখুন আমাদের দেশে যে আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স যে ক্রিমিনাল স্ট্রাকচার, যে ধরুন জাস্টিস পাওয়ার যে স্ট্রাকচার, যে কোনো অপরাধ সেটা সমাজের বিরুদ্ধে সংগঠিত হয় বলে আমরা ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেমে সেটা মনে করি, সেই জন্য প্রসিকিউশন সর্বদা স্টেট হয়। এই ক্ষেত্রে দেখুন ও অভিযোগ করেছে কিন্তু দলের কাছে, সেই দলের সুপ্রিমো যারা মূলত সমাজপতি, তাদের তো ওকে বলা উচিত ছিল যে দেখো বোন এটা তোমার সঙ্গে ঘটছে, এটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স, তুমি এক কাজ করো, এই অফেন্সটা যেহেতু কনস্টিটিউট হয়ে গেছে, এই অফেন্সটা যেহেতু ঘটেছে, তোমার সঙ্গে এটা ঘটেছে, তুমি থানায় একটা অভিযোগ করো। এটা তো ওকে বলা উচিত ছিল। আমি জানি না ওকে বলেছে কিনা, রাজন্য এখানে উপস্থিত আছে বলে আমি এই কথাগুলো বলছি। দেখুন তাহলে বলেছে কিনা প্রথম, তাহলে বুঝতে হবে। যদি এটা না বলে এবং এটা এই অভিযোগ দল পাওয়ার পরেও যদি চুপ থাকে, তাহলে বুঝতে হবে যে সমাজপতিরা তারা কিন্তু এটাকে অফেন্স বলে মনে করছেন না। একটা বাস্তবতা আমাদের সবাইকে মানতে হবে। তুমি আইনজীবী বলে নিঃসন্দেহে আইনের প্রেক্ষিতটা বলবে, কিন্তু আমি বলছি যে ধরো আজকে যে কাউন্সিলর আজকে সোনারপুরের তিনি মুখ খুলেছেন, এবার তুমি বা আমি এখান থেকে বসে যদি বলি আচ্ছা উনি কেন প্রকাশ্যে বললেন, ওনার বা দলের কেউ বলে প্রকাশ্যে বললেন না, আমি বলছি যে ওনার পুলিশে গিয়ে জানানো উচিত ছিল অভিযোগ, এটা তো নয়। তিনি একজন জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, দলের টিকিটে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধি, তিনি তার দলকে জানিয়েছেন। মানে আমি বলছি ইট শুড বি এনাফ। তুমি বাস্তবতা ভাবো তো, একজন জনপ্রতিনিধি তিনি কারুর সম্পর্কে অভিযোগ সোজা থানায় চলে যাবেন? মানে আমি বলছি তো পুরো বিষয়টা বোধহয় বাস্তবতার আঙ্গিকেও দেখা উচিত। দুটো দিক আছে। দেখুন তুমি যেটা বলছো আইডিয়ালি সেটাই হওয়া উচিত, কিন্তু এটা কি আমাদের সামাজিক বাস্তবতা? বোধহয় নয়। না দেখো, সামাজিক বাস্তবতা এটা নয় কেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন। তার কারণ সামাজিক চাপ, কারণ হচ্ছে রাজনৈতিক চাপও। শুধু তাই নয়, তার সঙ্গে আরেকটা কারণ রয়েছে। সেই কারণটা কি? দল এবং প্রশাসন কোথাও যেন এক হয়ে গেছে। ওই যে বলছিল না কিছুক্ষণ আগে যে ওই যে কাউন্সিলর, সেও তো অভিযোগ করেছে, ওর মনে কোথাও না ব্যাক অফ দ্য মাইন্ডে আছে যে অভিযোগ করে আমি যদি দলকে অভিযোগ না করি, তাহলে কিন্তু অভিযোগ যদি সরাসরি প্রশাসনের কাছে করি আমি হয়তো বিচার পাবো না। ও হয়তো বিচার পাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে আছে যে সে মনে করছে, কারণ এই রাজ্যে বর্তমানে যাদের কাছে অভিযোগ করছে তারাই কিন্তু শাসক পক্ষ। সেই শাসক পক্ষ এখনো পর্যন্ত না দলগতভাবে ওকে জাস্টিস দিতে পেরেছে, না প্রশাসনিকভাবে ওকে জাস্টিস দিতে পেরেছে। ফলে ও কিন্তু ইনজাস্টিসের শিকার হয়েছে। প্রশাসনিক অদক্ষতা, অপরপক্ষে দলগতভাবেও রাজনৈতিকভাবেও ওকে কিন্তু বিচার দিতে পারে। আশঙ্কাটা এই যে প্রশ্ন তোলার জন্য আবার প্রশ্নের মুখে পড়তে হবে না তো। আমি শামীমের কথা খুব মন দিয়ে শুনছিলাম। তৃণমূল খুব খারাপ কারণ সিবিআই তদন্তে কনসেন্টটাকে তুলে দিয়েছে, অথচ কেরালা খুব ভালো কারণ কেরালাও কিন্তু কনসেন্টটা তুলে দিয়েছে। তখন শামীমের মুখ থেকে একটি কথাও শোনা যায়নি। দ্বিতীয় কথা আমি শামীম, আমি তোমার কথা শুনলাম, তুমি তো উকিল, তোমাকে শোনার ধৈর্য রাখতে হবে। দ্বিতীয় কথা আমি জানতে চাই যে তৃণমূল আমাদের খুব খারাপ,
যে তৃণমূল আমলে এরা নিযুক্ত হয়েছে। আমি শুধু 13 জন, আমি নামও বলছি না সুমন, একটা ফ্যামিলি থেকে 13 জন, সে বড় ভাইরা, ছোট শালি, বড় শালি, মেজো শালি, ছোট বোন, বড় বোন, মেজো বোন, শুধুমাত্র জেলা সম্পাদক শান্তিময় ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তীর ফ্যামিলি 13 জন, আমি নাম সহ দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে যে লিস্টটা দেখাচ্ছে না, কদিন আগে মানে বছরখানেক আগে কুণাল ঘোষ এটা পোস্ট করেছিলেন, তারপর থেকে এটা চলছে। ওই লিস্টে দেখবে একটা চাকরি আছে, গণশক্তি লাইব্রেরিয়ানের চাকরি। গণশক্তি লাইব্রেরিয়ানের চাকরি গেল মানে সুজন চক্রবর্তীর এক আত্মীয় করছে, সেটাও তৃণমূলকে জবাব দিতে হবে। এবার একটা কথা বলি সুজনদার ক্ষেত্রে বা এই সুজন চক্রবর্তীর কোনো আত্মীয়র বিরুদ্ধে না কলেজের কোনো ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নেই, কেমন? তারা কেউ করেনি তৃণমূলের কোটায় চাকরি পেয়ে। ওইসব কথা বলে লাভ নেই। আমি একটা কথা বলি সুমনদা, দুটো একটা তথ্য দিচ্ছি, একটা প্রশ্ন না, এবং বেআইনি হলে 14 বছর তৃণমূল ক্ষমতায় আছে, গ্রেফতার করে চাকরি খারিজ করেননি কেন? সুকান্তর মানে পৃথিবী বিখ্যাত ইকোনমিস্ট, তার নামটা সেও নাকি সুজন চক্রবর্তীর কোটায় চাকরি পেয়েছে। পৃথিবী বিখ্যাত, যারা মানে ইন্টারন্যাশনাল সেমিনারের গড়ে বসে। আমি যাই হোক, আরবিসি ইভিনিং কলেজের ক্যাজুয়াল স্টাফ ঋষি এবং প্রাক্তন জিবি মেম্বার অভিজিৎ সাহা, দুজনই তৃণমূল টিএমসিপি নেতা, সেই কোটায় চাকরি। 2024 সালে মহালয়ার দিন রাত্রিবেলা সারা রাত মদ খেয়ে, তোমার মনে হচ্ছে অজয় সাহু বলে একটা ছেলেকে পিটিয়ে খুন করে, দুজনেই জেলে ছিল, এখন বেল পেয়েছে। এই গেল এক। দ্বিতীয়, আমি এরকম আরও ঘটনার আগেও এসছে, আজ তোমরাও দেখাচ্ছ, এরপরে আরও বেরোবে। যাকে শুভেন্দু অধিকারী আজ যেটা করেছে লিস্ট বার করেছেন, এগুলোকে একটা জায়গায় জড়ো করে, কিন্তু এই ঘটনাগুলো নতুন কিছু না, এগুলো আমরা জানছি। আমার একটা প্রশ্ন তরুণজ্যোতির কাছে, এই যে এই ঘটনাটার পর একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এলো, আজকে তারা 7 পাতা নাকি রিপোর্ট জমা দিয়েছে। এর আগে আরজি করার সময় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, সন্দেশখালীর সময় এসেছিল। আচ্ছা, এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমগুলো এসে তদন্ত করে কোন এমন ফ্যাক্ট খুঁজে পায় গো যেগুলো সিবিআই তদন্ত করে খুঁজে পায় না? দুটো। প্রথমে আমি বলি, দেখো আমি তো বলছি সিবিআই এর দরকার ছিল না সুমনদা। আমি সন্দেশখালী একটা ঘটনা মনে করে, কদিন আগে সিবিআই তদন্তের অর্ডার হলো, মনে আছে? আমাদের কর্মী প্রদীপ মন্ডলকে মারা হয়েছিল, আরেকজনকে মারা, দেবদাস মন্ডলের বডি তো আজ পর্যন্ত খুঁজেই পাওয়া যায়নি। আচ্ছা, ওটা সিআইডি তদন্ত করছিল তো, সেখানে সিআইডি তদন্ত করছিল, সিআইডি ক্লিন চিট দিল শাহজাহানকে, তারপর সিবিআই আজকে 6 বছর পরে আসছে সেখানে। পলিটিক্যাল রিজনে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় তৃণমূল, অন্য রাজ্যে পাঠায়। রাজনৈতিক কারণে এসছে, তরুণজ্যোতি বলেছে। কিন্তু আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব, কিন্তু তার আগে যেহেতু এই টাকা নিয়ে চাকরির কথা হলো, একেবারে স্পষ্ট আজকে এই রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি 40 লক্ষ টাকা নিয়ে তাকে পদ দেয়া, অর্থাৎ পঞ্চায়েত সমিতির সভাপতি করার অভিযোগ আনলেন একেবারে প্রকাশ্যে। মন্ত্রী তার উত্তরও দিয়েছেন, দেখাবো। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার কাছ থেকে সভাপতি হওয়ার জন্য, পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার জন্য 40 লক্ষ টাকা নিয়েছে। প্রথমে দলীয় নেতাকর্মীদের হাতে হেনস্থা, বিক্ষোভ, ঝাঁটা, জুতো দেখেছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবার তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভানেত্রী তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। প্রথমে টাকা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাইয়ে দেওয়া, তারপর অনুগামীদের দিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল পরিচালিত মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী ময়না হালদার টুডু। সভাপতি হওয়ার 1.5 থেকে 2 সপ্তাহ আগে 3 খেপে টাকাটা আমার কাছে নিয়েছে। আমি সাতগেছিয়া এমএলএ অফিসে দিয়েছি, আর নিজে গিয়ে আমি কলকাতা বাগড়া অফিসে গিয়ে দিয়ে এসেছি। এখন আমাদের মুখ খুলতে হচ্ছে এই কারণে, উনি আমার সঙ্গে যেরকম ব্যবহার করছে, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। পঞ্চায়েত সমিতি থেকে আমাকে কোনো কাজও করতে দিচ্ছে না। খোদ মন্ত্রীর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলেরই নেত্রী। আমাকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মার্ডার করার হুমকি দিয়েছে, ওই 7 জন যারা আছে তাদের মারফতে। আর এটাও আমি বলছি, আমার জীবনের প্রচুর রিস্ক আছে, উনি আমাকে যখন তখন খুন করে দিতে পারে। পাল্টা মেমারির তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। 4.5 বছর তিনি কথা বলার সুযোগ পাননি, আমার সাথে কাজ করেছেন। এই সমস্ত ভিত্তিহীন অমূলক কাজ, আমার ওখান থেকে কর্মীরা এসেছিল 2 কোটি টাকার ক্ষতিপূরণের আপনার করবে, তারা কেস করবে। কয়েকদিন আগেই তৃণমূলেরই একাংশের হাতে আক্রান্ত হন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি, আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কি হবে না হবে।
এখন অবশ্য তার সুর নরম। মন্তেশ্বরের ব্যাপারে আমি একটা ছবি, মানে দুর্বৃত্তায়নের ছবি, তোলাবাজদের ছবি তুলে ধরেছি এবং মুখ্যমন্ত্রী এটা আশ্বস্ত করেছেন এই তোলাবাজি আমি চলতে দেব না। মুখ্যমন্ত্রী এরপর তো নিশ্চয়ই রিপোর্ট চাইবেন যে কারা তোলাবাজ কারা গুন্ডাবাজ। সে দায়িত্ব তো সরকারের, সে দায়িত্ব প্রশাসনের। দলেরই একাংশ বারবার নিশানা করছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। বিধানসভা ভোটের মুখে যা নিঃসন্দেহে অস্বস্তির। রানা দাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, সমস্ত গোলমালের শেকড়টা কি তাহলে অর্থনীতিতে? আমি জানি না, কিন্তু কিছুদিন আগে 2025 সালের 31শে জানুয়ারি কার্যত একটা বোমা ফাটিয়েছিলেন প্রবীণ বিধায়ক মদন মিত্র। বলেছিলেন যে মন্ত্রিসভার পদ পেতে গেলেও নাকি টাকার লেনদেন হয়। কি বলেছিলেন, কি ভাষায় দেখুন। দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে। আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম, আমার কোনো ক্ষমতাই ছিল না। রাতারাতি আমি এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছি। তা এখন আমার পদ চাই। তা আমি বললাম, ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই, মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা। আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম। আর যদি না হলাম 10 কোটি চলে গেল। এটা এফআইআর করা যাবে না, কারণ এর কোনো ডকুমেন্ট নেই। একেবারে নিচের তলার পদ, ব্লকের পদ, সমিতির পদ, পঞ্চায়েতের পদ, জেলা পরিষদের পদ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ, এক একটা সেলের, ধরুন ডালহাউসি এরিয়া অমুক সেল, আমি নাম বলছি না, তার প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 লাখ চাইছে। হ্যাঁ, তার কারণ উঠে যাচ্ছে তো গুড ইনভেস্টমেন্ট। বিশ্বনাথ দা নিশ্চয়ই লক্ষ্য করলেন যে মদন মিত্রের কথায় ছিল যে সমিতির পদ। আজকে হুবহু সেই অভিযোগ করছেন তিনি। রাজন্য হালদার নয়, পাপিয়া হালদার নয়, মেমারির পঞ্চায়েত সমিতি তৃণমূলের সভানেত্রী, এবং বলছেন 40 লক্ষ টাকা রাজ্যের মন্ত্রী নিয়েছেন। আমি বলছি সত্যি মিথ্যা নিঃসন্দেহে দল প্রশাসন তদন্ত করবে, কিন্তু আমার বক্তব্য সব ক্ষেত্রে সেই টাকা পয়সার লেনদেন। দেখুন, মদন মিত্র যখন অভিযোগটা সরাসরি আনলেন প্রেসে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সদস্য যারা টাকা দিয়ে আছে, বা কুণাল ঘোষের বক্তব্য অনুসারে যে দুর্নীতির সাথে যুক্ত মন্ত্রিসভা সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় আছে এখনও, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো তদন্ত করেছে কি? তদন্ত করে কোন মন্ত্রী টাকার বিনিময়ে তার মন্ত্রিসভায় আছে সেটা বলেছে কি? মানে দিনের শেষে কিন্তু আমি বলছি যে এই দায়টা কিন্তু পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। যে অভিযোগগুলো প্রত্যেকটা আপনাদেরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে, যে এই ব্যবস্থাগুলো আপনারা তৈরি করেছেন। ছোট ছোট অন্যায়গুলোর কথা বলছিলেন না, সেই ছোট ছোট অন্যায়গুলো যখন প্রতিনিয়ত ঘটেছে তখন সেটা প্রাতিষ্ঠানিক রূপ হয়। কলেজগুলোতে ছোট ছোট অন্যায়গুলো বছরকে বছর ঘটেছিল এবং সেটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। আমি শুভেন্দু অধিকারী বা বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো কেন? আমি নিজে গত 24 ঘন্টায় এবিপি আনন্দের আর্কাইভ এবং আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টিংগুলো বেরিয়েছিল, 460টা কলেজের মধ্যে 111টা কলেজের অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছিল যে কলেজগুলোতে মলেস্টেশন থেকে শুরু করে টাকা তোলা, মানে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে যুক্ত হওয়া, শিক্ষকদের মারধর করা, এটা কালচারে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস এটা কালচারে পরিণত করেছে। আমি তো মনে করি যে আমরা যারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতির চর্চা করেছি, উনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কারণ উনি দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে সিপিএমের মতন আমরা দলীয়তন্ত্র প্রতিষ্ঠা করব না কলেজ বিশ্ববিদ্যালয়ে। অথচ তিনি এসেই তার সমস্ত নেতাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন এবং একটা ইকোসিস্টেম তৈরি করেছেন। ওই কলেজগুলোকে নিয়ন্ত্রণ করছেন তার নেতাদের দিয়ে, এবং এক ধরনের আনুগত্যপূর্ণ ছাত্র নেতা তৈরি করেছেন যারা মেয়েদের উপর অত্যাচার করছে, টাকা পয়সা তুলছে। অর্থই অনর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে খুব শর্টকাট মেথড নেওয়ার জন্য, যেটা সিপিএমের মানে বিরুদ্ধে অভিযোগ তিনি করেছিলেন, প্রত্যেকটা বিষয় শুধু অনুসরণ করেছেন তা নয়, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। এই ছাত্র নেতাগুলোকে বছরকে বছর নির্বাচনে তিনি করান না, নির্বাচন না করিয়ে এদের মাথায় কলঙ্ক রাখেন। কলঙ্ক নিয়ে এই তৃণমূল ছাত্র নেতাদেরকে ওই ইউনিয়ন রুমে বসতে হয়। এই ছাত্র নেতাগুলোকে দিয়ে তিনি নির্বাচনে প্রচার করান এবং ভোটের দিন বুথ লুট করেন, বিরাট পরিমাণে টাকা তোলেন
এবং টাকা তুলে পার্টি ফান্ডে দেন এবং বড় বড় নেতাকে নানা রকমভাবে তারা সন্তুষ্ট করেন। এই যে মডেলটা সুমনদা, এটা আমি কেন বিরোধী দলের নেতা কি একটা প্রকাশ করলো তার উপর ডিপেন্ড করব? এবিপি আনন্দর আর্কাইভ এবং আনন্দবাজারের যে রিপোর্ট গত 14 বছর ধরে বেরিয়েছে, সেগুলোকে পরপর যদি যুক্ত করি তাহলে 460টা কলেজের মধ্যে 111টা ঘটনা একদম পরিষ্কার করে উঠেছে। তার মানে প্রতি 4টা কলেজের একটা কলেজ এই ধরনের মানে ব্যবস্থা আছে। আমি দুটো বিষয় আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, মনোজিৎ মণ্ডলদের যে মানে মডেলটা, সেটা কি কেবলমাত্র কয়েকটা কলেজে? কোচবিহার থেকে কাকদ্বীপ কলেজে একই ধরনের অবস্থান আছে। আর আমি বলছি যে শিক্ষা ব্যবস্থাকে না একেবারে সচেতনভাবে চক্রান্ত করে কিন্তু নষ্ট করার চেষ্টা হচ্ছে। কারণ 8200 প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে সুমনদা। কয়টা আন্দোলন হয়েছে, কয়টা রাজ্য সরকারের চোখের জল পড়েছে? প্রত্যেকটা আমার বাড়ি আপনার বাড়ি পরিচায়িকা পর্যন্ত বাধ্য হচ্ছে প্রাইভেট প্রাথমিক স্কুলে ভর্তি হতে। সরকারি প্রাইমারি স্কুল দিয়েই তো আমরা বড় হয়েছিলাম। আজকে কেন প্রাইমারি স্কুলগুলো একটার পরে উঠে যাচ্ছে? তার জেলাভিত্তিক তথ্য। এবং দ্বিতীয় যেটা, জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার রেজাল্ট আপনি বলতে পারেন কেন দেয় না? আপনি কেন দেয় না? কেবলমাত্র ভোটের রাজনীতির জন্য মুসলমানদের সংরক্ষণের প্রশ্নটাকে সামনে রেখে, ওবিসির প্রশ্নটাকে সামনে রেখে দিনের পর দিন আমি আপনাকে বলছি, এটা আপনাকে আমি বলছি, আমার তোমার সময় বলবে একটু অসভ্যতা আমি কম করো। যেটা আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, একজন অধ্যাপকের মুখের ভাষা সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি হবে? অধ্যাপকের মুখের ভাষা না, সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কেন ধ্বংস হবে না? এই অধ্যাপকের মুখের ভাষা কি বোঝা যায়? আমি বলছি যে সুমনদা, আপনি আমায় বলুন, এই জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিনের পর দিন আটকে রেখেছে কোন স্বার্থে, কার স্বার্থে? এবং একের পর এক ছাত্ররা সব বাইরে চলে যাচ্ছে, মেধা আমার রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। এই প্রশ্ন আমি করতে পারবো না। আর যখন নির্বাচন হবে আপকিবার 200 তখন খুব ভালো ভোট হয়েছে, রেজাল্ট বেরোনোর পর অন্য কথা। এর আগের বার বলেছিল 27টা আসন পাবে বিজেপি, তারপরে যখন বিশ্বনাথ বলছেন না, মুসলিম ওবিসি সংরক্ষণের নামে মুসলমান সংরক্ষণ করেছে, হাইকোর্ট বলেছে। ওনার নাম কিছু না বলে হাইকোর্ট বলেছে। এটা তো চেনা অভিযোগ, এটা অত বিস্মিত হওয়ার কি আছে? বিশ্বনাথ প্রচন্ড নিষ্পাপ। কেন? প্রতিশ্রুতি বিশ্বনাথ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিতে। আরে সেই নিজেই যথেষ্ট। কিন্তু আমি বিশ্বনাথের সঙ্গে একটা জায়গায় আমি একমত নই, সেটা হচ্ছে ভোটের কলঙ্ক মাথায় কি? এ তো ফুর্তির প্রাণ গড়ের মাঠ। আমায় ছাত্র নির্বাচন হচ্ছে না, কোনো ভোটে দাঁড়াতে হচ্ছে না, আমি ফেস্টের নাম করে, কখনো টি শার্টের নাম করে টাকা তুলতে পারছি, এই আবার কলঙ্ক কিসের? আমি দুটো জায়গা থেকে আমার খুব চিন্তা। দেখুন, এখানে রাজন্যা যে অভিযোগগুলো করেছেন, আমি তো এক্সপেক্ট করেছিলাম যে রাজন্যা মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফোন করবেন, রাজন্যাকে বলবেন হ্যাঁ তুমি চলে আসো। তো আমি তো এক্সপেক্ট করেছিলাম রাজন্যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে বলবেন বোন তুই আয় তো, তোর কি অসুবিধা হচ্ছে। আমি তা না করে আমি পুরো পরিবার মানে বিভিন্ন মেয়েদেরকে নামিয়ে দিলাম, দিয়ে কি বার্তা দিচ্ছি? মানে এত উত্তেজনার কোনো আদৌ কারণ আছে কি? যে হ্যাঁ ওবিসি সংরক্ষণের নিয়ে এবং ভর্তি প্রক্রিয়া রাজ্যে যে বন্ধ আছে, আদৌ কি তার কোনো যুক্তি আছে? এই প্রশ্ন উঠবে না একদম সরাসরি। কিন্তু একবার আমি রাজন্যার কাছে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করে ডাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যে আমি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আমি এই অভিযোগটা জানাতে পেরেছি, এআই সংক্রান্ত শুধু নয়, আরো অনেক অভিযোগ যেটা জানাতে পেরেছি, তার মানে সেটা দেখেছে বলেই তো জানাতে পেরেছি। প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয়, রাজনীতির মান কোথায় নেমে গেছে? একটু আগে আমার ছবি দেখালাম,
এখন আমি প্রান্তিকের ছবি দেখাচ্ছি, রাজনীতির মান কোথায় নেমে গেছে যে এই ছবিগুলো দেখাতে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে। একটু আগে সবাই বলছিল যে রাজন্যা কেন কমপ্লেন করলো না প্রশাসনের কাছে, তো প্রান্তিক তো কমপ্লেন করেছে আজকে, প্রান্তিক তো আজকে লালবাজার সাইবার সেলকে কমপ্লেন করেছে, এসপি বারাসাতকে কমপ্লেন করেছে, মধ্যমগ্রাম থানাতে কমপ্লেন করেছে, তাহলে কমপ্লেন তো করেছে। এবার দেখি কমপ্লেনের কি জবাব আসে। এবং আমার সব থেকে খুব খারাপ লাগছে বলতে, বিশ্বাস করো আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোন মানসিকতায় নেমে গেছি, রাজনীতির মানকে ব্যক্তি আক্রমণে নামিয়ে এনেছি। একটু আগে আমি অরূপ কাকু বলি, কিছু বলার নেই এখানে, আমি অরূপ কাকু বলছি, কিছু মনে করো না। অরূপ কাকু বলতে 2023 সালে কিন্তু এআই ছিল না, 2023 সালে এআই ছিল না আমি জানি কাকু, এবং খুব ভালো বিষয় ভাবে ভালো করে জানি যে এআই ছিল, কিন্তু যেটা সুমনদা বললে এআই এর এই বারবার উত্তরটা ছিল না। 2023 সালে তো এআই হয়েছে আমি বলিনি, আমি তো বারবার এখানেও স্পষ্ট করে বললাম 2024 সালের মার্চ এপ্রিল মাস নাগাদ এআই করে সেই মর্গ ছবি বা যাই ডিপ ফেক বলো সেই ছবি ভাইরাল হয়েছে। কিন্তু 2023 সালে যেটা ছিল আমাদের মুখের সম্ভ্রম ছিল, এই কেউ না কেউ, আমি নাম করবো না, কেউ না কেউ কোনো মিডিয়া চ্যানেলে গিয়ে বলেছিল রাজন্যা তো বাজার গরম করার জন্য এই শর্ট ফিল্মটা বানিয়েছিল আমার সাসপেনশনের সময়। তাহলে আমি তো সেটা বলছি না, আমাদের তখন মুখের সম্ভ্রম তো ছিল, সেই সম্ভ্রমটা আমরা রক্ষা করতে পারিনি কেন? আর থার্ড বিষয় যেটা আমি বলতে বাধ্য হচ্ছি, রাজনীতিতে না কলেজ ভোটটা খুব প্রয়োজন। এটা কিন্তু আমি আমার দলের বিরুদ্ধে গিয়ে বলছি না, আমি কলেজ ভোট থেকে উঠে আসা সিআর। এই কলেজ ভোটটা না থাকলে আজকে একজন মহিলা সহকর্মীকে এটা প্রলোভন দেওয়া যায়, তোকে জিজ্ঞেস করবো তুই আয়, এই প্রলোভনটা দেওয়া যায়, তোকে জিজ্ঞেস করবো তুই আয় 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 আমার কাছে চলে আয়, তারপর তাকে রেপ করা যায়। আজকে যদি এই 50-50 ইকুয়েশনটা আমরা যদি রাজনীতির ময়দানে দাঁড়িয়ে কলেজ ভোটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে হয়তো আজকে এই প্রলোভন দেখিয়ে সহকর্মীকে প্রলোভন দেখিয়ে মহিলা সহকর্মীকে নিয়ে এসে রেপ করা যেত না। এটা মনে যখন নির্বাচন আপনি ফেস করবেন না, একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। ধরুন প্রতি বছর আপনি যখন ছাত্রদের সম্মতি নিতে হবে, মানে ভোটে দাঁড়াতে হবে, আপনার তো তাদেরকে সম্মতি নিতে হবে, একটা দায়বদ্ধতা থাকবে, লড়াই করে জিততে হবে। দ্বিতীয় দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী সবাই তো রাজনীতি করি, মানে ছাত্র রাজনীতির মাধ্যমে বাবা যেহেতু একটা সময় তৃণমূল করতো, আমরা একই জেলায় রাজনীতি করতাম, সেই সুবাদে আমাকে কাকু বলতেই পারে, তাতে অসুবিধা নেই। কিন্তু রাজন্যার যে পার্টিকুলার অভিযোগের কথা বললো প্রান্তিকের, আজকে বারবার করে বলা হচ্ছে মনোজিতের কথা, মনোজিতের সাথেও তো প্রান্তিকের ছবি রয়েছে, প্রান্তিক তো তখন নেতা, সেই দিন থেকে ছবি নিয়ে রাজনীতি করা উচিত নয়, সেটাই তো বলছি, ছবি নিয়ে রাজনীতি যখন করা উচিত না, তেমনি সেই ছবি তো প্রান্তিকের সাথে সেই দিনকে কেন প্রচেষ্টা করেনি, প্রান্তিকের কেন ছবিটা তুললো? আমি জোর গলায় বলছি প্রান্তিক দীর্ঘদিন ধরে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে ছবি তুলছে, আবার বলছে প্রতিবাদ করেনি, দুটো তো একসাথে যেতে পারে না, অভিযোগ করেছে যদি প্রতিবাদই করে থাকি কাঁধে হাত রেখে ছবিটা তুলবো কেন? মনোজিৎ মিশ্রকে কলেজে ঢুকতে বারণ করেছিল। মনোজিৎ মিশ্র, আমি পাশে বসে আছি, 2023 সালের ঘটনা বলছি, মনোজিৎ মিশ্র বলেছিল তুমি সাউথ কলকাতায় ঢুকিয়ে দেখো, তোমার পেটে ভোজালি ঢুকিয়ে দেবো। ওই 2023 এ তারা প্রান্তিক ছবিটা তুলছে কেন? সিনিয়রদের জানানো হয়েছিল, আমার শাখা সংগঠনের ইমিডিয়েট সিনিয়ররা বলেছিল ও তো মত অনেকে প্রান্তিক এই ছবিটা 2023 এ তুললো কেন মনোজিতের সাথে? সেই সুখ্যাত ম্যাঙ্গো তো তখন আলফানসো হয়নি, ও তো ল্যাংড়া ম্যাঙ্গোই ছিল, ও তো তখন আলফানসো হয়নি, তাহলে কেন সেদিনকে ছবিটা তুললো? আমার আশঙ্কা যে গোটা সিস্টেমটা ল্যাংড়া হয়ে গেছে। আমি জাস্ট দুটো কথা বলি, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, সুতরাং আমি বুঝতে পারলাম আজকে সন্ধ্যে দুটোই পাল্টা উত্তর আছে। এক, ওই রাজ্যে এটা হয়, আর দুই, এখন হয়েছে সবই ঠিক আছে, কিন্তু তখন কেন বলনি? এবার আমি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে সুজন চক্রবর্তীর যে কথাটা এর আগে বললো, তোমার মনে থাকবে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সুজন চক্রবর্তীর স্ত্রীর নাম করে বলেছিলেন কোথা থেকে একটা চিরকুট দেখিয়ে তার জয়নিং লেটার না কি একটা দেখিয়ে যে ইত্যাদি ইত্যাদি। তখন মিলি চক্রবর্তী, সুজন চক্রবর্তীর স্ত্রী, তিনিও আমাদের পার্টির নেত্রী, চ্যালেঞ্জ করেছিলেন শিক্ষামন্ত্রীকে যে আপনি দেখান যে আমার চাকরির মধ্যে পাওয়ার মধ্যে কোন রকম দুর্নীতি রয়েছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি হয়েছে তাহলে যা যা হওয়ার আমার করতে রাজি আছি। না কাগজ নেই, কিন্তু ব্রাত্য বসু কাগজ দেখিয়েছিলেন। আমি ইন্টারাপ্ট করছি, কেন করছেন বারবার? কাগজ হাওয়া হয়ে গেছিল কারণ ব্রাত্য বসু কাগজটা কলেজ থেকে এনে মিডিয়াকে দেখিয়েছিলেন, ব্রাত্য বসু হাওয়া করেছিলেন, উনি আবার রেখে আসবেন। আমি যে কোনো ইন্টারভিউ ছিল না, কোনো ইন্টারভিউ ছিল না। এবার আমাকে বলতে বাধ্য হবে যে অসভ্যতা করো না। আমি এইটা বলছি যে সেই চ্যালেঞ্জ শিক্ষামন্ত্রী গ্রহণ করেননি। আজকে যে উনি 10টা না 12টা লিস্ট দেখালেন, আমি এখনো বলছি আপনাদের মানে সিআইডি থেকে শুরু করে শিক্ষা দপ্তর সবকিছু রয়েছে, যদি একটা কোনো অ্যানোমালি দেখাতে পেরেছেন তাহলে আমরা তার অপেক্ষা করছি। পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেবে না যদি হয়ে থাকে? সেটা আমায় বলতে দেওয়া হোক। যেটাও বলছে যে আপনার সব না, আমি সত্যি কথা বলছি, এটা যেখানে যে কথাটা যথার্থ আপনার অন্য সমালোচনা থাকতে পারে, কিন্তু যে কোনো সমালোচনার উত্তরে হিন্দু মুসলিম নিয়ে আসা ঠিক নয়।
চালু করেছে 2009 যেটা তোমাদের কীর্তি হয়েছে, যেটা 2009 তোমরা করেছিলে, তোমাদের লিগ্যাসি গাড়ি ব্যবহার করছে, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করছে তোমরা। আমি যেটা বলছি, যেটা অরূপদা বলার চেষ্টা করলো, সেটা হচ্ছে যে তুমি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলে শেখ শাহজাহানকে নিয়ে, তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলেছিলেন যে মুসলমান বলে বলছেন, এইটা শাসক দলের একজন সভানেত্রী বলছেন যে শাসক দলের এক মন্ত্রী প্লিজ ব্যক্তিগত 40 লক্ষ টাকা নিয়েছেন, সিদ্দিকুল্লাহ বলছেন নেননি, তাহলে কি শাসক দলের লোকেরা সরি একদম হ্যাঁ তদন্ত করে দুজনের মধ্যে একজন তো ঠিক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? দেখুন, শাসক দলের একজন মুখপাত্র এবং জেনারেল সেক্রেটারি যখন বলেছিলেন যে এই চাকরি বিক্রি করে যারা টাকা নিয়েছিলেন তারা একজন মন্ত্রিসভাতে এখনো আছে, তো তাকে জিজ্ঞেস করলে তো নামটা পাওয়া যেত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। মমতা ব্যানার্জি কেন নেননি? না, আমার আরো বড় প্রশ্ন আছে, সিবিআই কেন জিজ্ঞেস করেন? এটা পাবলিকলি কারণটা আমাদের এখানকার উপরের নেতা নেত্রীদের সঙ্গে দিল্লির উপরের নেতা নেত্রীদের সমঝোতার জন্য, কিন্তু আপনারা কি বলছেন? হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কি এরকম কথা বলেছিলেন যে তৃণমূল করলেই চাকরি হবে? না, উনি একবারও সেটা কেন হবে, একেবারে পরিষ্কার আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@suman, প্রচুর মন্তব্য। আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেব। বুঝতেই পারছেন ক্রমশ স্টুডিওর উত্তেজনা বাড়ছে। ক্যাম্পাসে বহিরাগতদের গ্যাং তৈরি করলো আর প্রশাসন জানতে পারলো না, এটা অবিশ্বাস্য, লিখছেন শেখ শামীম। সুব্রত পাল লিখছেন কসবার পর হাওড়া, সোনারপুর, বালিগঞ্জ, এদের মাথায় কার হাত? সুভাষ ঘোষাচার্য লিখছেন ক্যাম্পাসগুলোকে লুম্পেন মুক্ত করুন, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। তমাল রায় লিখছেন আগে ছাত্ররা রাজনীতি করত প্রতিষ্ঠিত নেতা হতে, এখন লক্ষ্য হলো তোলাবাজ হওয়া। ভূপতি নস্কর লিখছেন ম্যাঙ্গো মডেলের জাল যে বহুদূর ছড়িয়ে তার বলার অপেক্ষা রাখে না। ঠিক এখান থেকে আমি আমার পরের প্রতিবেদন একেবারে সরাসরি কলকাতা হাইকোর্ট, এবং সেই কলকাতা হাইকোর্ট যে প্রশ্ন বারবার অন্তত আজকে অনেকেই তুলবেন, সেটা হচ্ছে দাগিদের জন্য এত দরদ কেন? আমরা প্রত্যেকে জানি যে একেবারে স্পষ্ট রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি যে কেন বারবার যে প্রশ্ন উঠবে যে রাজ্য সরকার এবং এসএসসি পুরো প্যানেলে যারা একেবারে স্পেসিফিক্যালি টেন্টেড, বাংলা করলে দাঁড়ায় যে নির্দিষ্টভাবে দাগি, তাদের ট্যাক্স পেয়ারের টাকায় তাদের হয়ে লড়াই করতে গিয়ে রাজ্য সরকার এবং এসএসসি উচ্চতর বেঞ্চে গেল। অনেকেই প্রশ্ন তুলছেন আবার সেই মোদ্দা কথাটা, দাগিদের জন্য এত দরদ কেন? আর এই দরদের সামান্যটুকু যদি যোগ্যদের জন্য ব্যয় করা হতো, তাহলে এই অসংখ্য যোগ্য ছাত্রছাত্রীকে আজকেও তারা আন্দোলনে নেমেছেন, 9-10 হতে পারেন, 11-12 হতে পারেন, গ্রুপ সি গ্রুপ ডি হতে পারেন, তাদের এই দুর্ভোগ কি পোয়াতে হতো? এ প্রশ্ন আমাদেরও থাকবে। দেখুন, সোমবার সিঙ্গল বেঞ্চে ধাক্কা, মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ। দাগিদের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে কার্যত মরিয়া রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া কি দাগিরা অংশগ্রহণ করতে পারবেন? এই প্রশ্নে সোমবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে দাগিদের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন, কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। এর 24 ঘন্টার মধ্যে ফের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলো এসএসসি ও রাজ্য সরকার। 15 লাখ 20 লাখ টাকা করে নেব, তাদের চাকরি দেবো, আজকে চাকরি হারিয়ে যাবে, তাহলে এই 15 লাখ 20 লাখ টাকার আনুগত্যটা কিভাবে আমি দেখাবো? তাই জন্য হয়তো সরকার করছে 15 লাখ 20 লাখ টাকা আবার যদি নতুন নিয়োগে আবার তোলে, তাহলে তাদের টাকায় ভোটটাও করিয়ে নিতে পারবে। আপনারা যদি এটাই চান তাহলে সেটা একদম সর্বসমক্ষে সবার সামনে মিডিয়াতে বলে দিন। অযোগ্যদেরকে নিয়ে যে এখনো পর্যন্ত
বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলবো যে নির্লজ্জতারও তো একটা সীমা থাকা দরকার, তাই না? মন্ত্রীদের, নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য যে ওদের চাকরিটা চলে গেলে তারা পিঠে চামড়া তুলে দেবে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা সেই দায়িত্বটা নিজে নেব, কারণ আমরা আর আমাদের পেশেন্স রাখতে পারছি না। আপনার ন্যূনতম পর্যন্ত আমাদের প্রতি কোনো রকম দায়বদ্ধতা বা কোনো রকম আন্তরিকতা টোটালি কিছু নেই। ৩রা এপ্রিল দুর্নীতির দায়ে এসএসসির ২০১৬ সালের চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। দাগিদের চাকরি বাতিলের পাশাপাশি ১২% সুদসহ বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন, কিন্তু সেখানে স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না, আর তাই ফের মামলা হয় আদালতে। সোমবার এই মামলার শুনানিতে শুরু থেকেই দাগিদের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দাগিদের হয়ে সওয়াল করে বলেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না, কিন্তু খারিজ হয়ে যায় রাজ্য সরকার ও কমিশনের সব যুক্তি। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দেন, ২০২৫ নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে করতে হবে। এমনকি তিনি জানিয়ে দেন, যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এসএসসির উদ্দেশ্যে কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি এও বলেন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? কিন্তু এরপরই মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা। অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে তাহলে সে অযোগ্য তো তৃণমূলের নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য। তৃণমূলের বহু নেতার পিঠে ছাল উঠে যাবে। তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দালালি করছে। একটা ভুল ন্যারেটিভ হচ্ছে। টেকনিক্যালি ওই অযোগ্য বলতে গিয়ে এমন অনেককে বন্ধনীযুক্ত করা হয়েছে যে তাদের মধ্যে সত্যিকারের অযোগ্য নয় এমন অনেকে অযোগ্যতে টেকনিক্যালি ঢুকে গেছেন বলে বেশ কিছু ছেলে মেয়ে তথ্য প্রমাণ দিয়ে বলছেন। তাদের জীবনটা রক্ষা করাটাও তো সরকার বা এসএসসির কাজ। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। দেখুন, আগামীকাল মানে ৯ জুলাই ওই আরজি করে অভয়া মৃত্যুর ঠিক ১১ মাস পূর্ণ হবে। ঘটনাচক্রে আজকে শিয়ালদা আদালতে ওই আরজি করের ক্রাইম সিনে যেতে আবেদন করেছিলেন নিহত তরুণী চিকিৎসক তিলোত্তমার মা এবং বাবা। একযোগে ৩ পার্টি মানে রাজ্য সরকার, মানে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী, তারা অপোজ করলেন যে বাবা মায়ের ক্রাইম সিনে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তারা বিরোধিতা করলেন। একেবারে স্পষ্ট অভয়ার মা বাবার আইনজীবী এই প্রশ্ন তুললেন যে আপত্তি করে কি কোনো কিছু লুকোতে চাইছে সরকার? উত্তর আমাদের জানা নেই, কিন্তু গোটা বিষয়টা আজকে বিচারাধীন শিয়ালদা কোর্টে। দেখুন, ভয়ঙ্কর সেই ঘটনার পর কেটে গেছে ১১ মাস, কিন্তু নিহত চিকিৎসকের মা বাবার অভিযোগ এখনো সুবিচার পাননি তাঁরা। এই প্রেক্ষাপটে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেই ক্রাইম সিন অর্থাৎ অপরাধ স্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজ্য সরকারের তরফে আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। সিআরপিসি বা বিএনএসেও এই সংস্থান নেই। আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা বাবার ক্রাইম সিনে যাওয়ার আবেদনের বিরোধিতা করেন। তখন পরিবারের তরফে আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, আপত্তি করে কি লুকোতে চাইছে রাজ্য সরকার? কি হয়েছিল বুঝতে আমরা ঘটনাস্থলের টপোগ্রাফি জানতে চাই। আমরা সেমিনার রুমে প্রবেশ করতে চাই না, ক্রাইম সিনের কাছেও যেতে চাই না। অভিযোগকারী তার মেয়েকে হারিয়েছেন। তদন্তে গাফিলতি না থাকলে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের হাত থেকে এই মামলা সিবিআইকে দিত না। সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত জানান, এ বিষয়ে তাঁদের কোনো আপত্তি নেই। রাজ্য সরকার সিবিআই একসময় প্যাক্ট হয়ে গেছে, 10 মাস ধরে সিবিআই কিচ্ছু করেনি। এমনকি সিএফএসএল থেকে যে রিপোর্টগুলো করেছে সেই রিপোর্টগুলো ভালো করে পড়েও নি। ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্য আমাদের যে ক্রাইম সিন সম্বন্ধে সিএফএসএল প্রশ্ন তুলেছে তার সেই প্রশ্ন সম্বন্ধেই আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার। সেই জন্য ওরা সিবিআই কিছু করবে না, যা করার আমাদেরই করতে হবে। সিবিআইকে আমরা আদালতেই বুঝে নেব। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, আদালত অনুমতি দিলে নিহত চিকিৎসকের মা বাবাকে ক্রাইম সিনে নিয়ে যেতে তাঁদের কোনো আপত্তি নেই।
সেমিনার রুম এখনো ওয়েল সিকিউরড, বাইরে থেকে গার্ড আছে এবং ডু নট ক্রস বলে যে আমাদের যা লেভেলস লাগানো আছে ওই জায়গাটাই কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি জায়গাটা স্যানিটাইজড। গত বছর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগে 4তলা থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। এক বছরের মাথায় 9ই আগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানে অংশ নেবেন নিহত চিকিৎসকের মা বাবা। এই অভিযানে দলীয় পতাকা ছাড়া থাকবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতাকর্মীরা। কিন্তু যেহেতু রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন তাই এই নবান্ন অভিযানে না থাকার কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কিন্তু ওই দিন অর্থাৎ 9ই আগস্ট কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ। তাতে অংশ নেবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, আর এরপরই তাদেরকে একহাত নিয়েছেন শুভেন্দু অধিকারী। যে মঞ্চ থেকে এসেছে সেখানে বিরোধী দলনেতা থেকে শুরু করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা এবং তাবর নেতারা সেখানে উপস্থিত ছিলেন। ফলত এটা আমাদের কাছে অনেক বেশি একটি রাজনৈতিক দলের কর্মসূচি হিসেবে বেশি মনে হচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কোনো ধোঁয়াশার জায়গা নেই। ফলত আমরা সংগঠনগতভাবে এটাতে পার্টিসিপেট করব না। এই একইভাবে 27 আগস্ট যখন ছাত্র সমাজ রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে নবান্ন অভিযান করেছিল, আপনারা বিরোধিতা করেছিলেন, কিছু করতে পারেননি। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছেলেরা লড়েছে। শুধু ছেলেরা নয়, গেরুয়া বসন পরা এক সাধুও জলকামানের সঙ্গে রীতিমতো লড়াই করেছে। এদিন সন্দীপ ঘোষকে আদালত থেকে বের করার সময় বিক্ষোভ দেখায় অভয়া মঞ্চ। ওঠে চোর স্লোগান। প্রকাশ সিনহা, সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।